ভাইয়ারা পুরা ফিগমা ফাইল এখানে আমরা একটা ওপেন করছি যেটা হচ্ছে ভিউ, এবং এইখানে আরেকটা হচ্ছে এডিট অ্যাক্সেস, আর এটা হচ্ছে গত ক্লাসে হেডারটা। তো হেডারটা আমরা গত ক্লাসে ফুল কমপ্লিট করছিলাম। আজকে আমরা হেডার পার্টের পরের অংশ থেকে কাজ করব। পরের অংশ বলতে এই ব্যানার থেকে কাজ করব আজকে। তো আমরা যদি একটু লেআউটটা আগে দেখার চেষ্টা করি, ব্যানারটাও কিন্তু কন্টেইনারই হবে। এই যে দেখেন এখানে দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিচ্ছে, দেখছেন? এই যে এইখান থেকে হচ্ছে এই যে লেফট সাইড রাইট সাইড থেকে জায়গা ছাড়া। একটা ভুল করছে, একটা কলম হচ্ছে পরে কন্টেন্ট বসাইছে, এবং আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এই ভুলটা হবে না, আমরা এটাকে ঠিক করেই করব। মানে আমরা এই টেক্সটটাকে একবারে হচ্ছে আরও বাম দিকে চাপায় এই কন্টেইনার বরাবর লেফট সাইডে নিয়ে আমরা কাজ করব। তো এখানে ওরা একটা ভুল করছে, বাট ওই ভুলটা আমরা করব না। তো আমাদের কাজ হচ্ছে আগে লেআউটটা ডিফাইন করা। আমি একটু বলে দিই। তো সম্পূর্ণ কন্টেইনারটা এটা হবে সম্পূর্ণ একটা সেকশন আমাদের ব্যানার নামে। তো এই ব্যানার সেকশনের ভেতরে হচ্ছে কী হবে, একটা কন্টেইনার হবে। এই যে দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিব আমরা। তো এই কন্টেইনারের ভেতরে এইখানে আমরা সরাসরি রো কলাম নিব। রো কলাম নেওয়ার কারণ হচ্ছে এখানে দেখেন এই যে ব্যানারের এই টেক্সট, ব্যানারের ইমেজটা কতটুকু জায়গা জুড়ে বসবে, এটা আমরা রো কলাম দিয়ে মেনটেন করব। তো এখানে আমার এই টেক্সটটা প্রায় 1 2 3 4 5 5টা কলাম জুড়ে আছে। তারপরে একটা কলাম হচ্ছে ফাঁকা, তারপরে হচ্ছে আবার 1 2 3 4 5 6 কলাম জুড়ে হচ্ছে আমার এই ইমেজটা। তার মানে 5 1 6 5 কলামের টেক্সট, এক কলাম হচ্ছে অফসেট থাকবে, আর হচ্ছে তারপরে আমার পরবর্তীতে 6 কলামে আমার এই টেক্সটটা মানে এই ইমেজটা হচ্ছে বসবে। তো আমি এখানে আমার হেডার পার্ট এটা আমরা করছি। আচ্ছা, হেডারে অনেক বেশি ইন্ডেন্টেশন আবার চলে আসছে। ভিউ থেকে ইন্ডেন্টেশনে দুইটা ট্যাব ইন্ডেন্টেশন, স্টাইল ডট সিএসএসও আমি একটু ইন্ডেন্টেশনটা ঠিক করে নেই। আমি জানি না প্রত্যেকটা ক্লাসে কেন এটা ঠিক করতে হয়, সবগুলো একই রকম স্টাইলে চলে আসার কথা। মিডিয়া ডট সিএসএস আবার ইন্ডেন্টেশন ঠিক আছে। দেখেন নাটক, কী যে নাটক করে। ভিউ ইন্ডেন্টেশন, এই যে এটা ঠিকই আছে, মাঝখান থেকে ইন্ডেক্স ডট এসটিএমএল চলে গেছে, আবারও চলে গেছে ইন্ডেন্টেশন এটার। আমাদের নোট ফাইলটা একটু ওপেন করে রাখি। তো হেডার পার্টটাকে আমরা আপাতত মিনিমাইজ করে রাখতে পারি। আমরা এখন হেডারের পরে হচ্ছে ব্যানার থেকে শুরু করব। সো এখানে BANNER ব্যানার স্টার্ট, এবং হচ্ছে তারপরে ব্যানার এন্ড আমরা নিচ্ছি। এই জায়গাতে এসে আমরা এখানে সেকশন নিব, সিমেন্টিক মার্কআপ সেকশন BANNER ব্যানার। তো বললাম যে ওই যে দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিছে, এর জন্য কন্টেইনার ব্যাপারটা আমরা নিয়ে নিব। কন্টেইনারের ভেতরে হচ্ছে এখানে রো, এবং রোর ভেতরে আমার কল এলজি একটা দেখছিলাম 5 কলাম, আর একটা দেখছিলাম হচ্ছে 6 কলাম। তো এখানে একটা কোড কমিটিং করে ফেলবেন। কোড কমিটিংয়ে কী লিখব, এই যে কল এলজি 5, এই কল এলজি 5-এর আগে কিন্তু আমার একটা কোড কমিটিং আমি করবো হচ্ছে BANNER ব্যানার টেক্সট লিখে, এখানে ব্যানার টেক্সটের পার্টটা হবে। আর এই যে 6 কলমে হচ্ছে আমার BANNER ব্যানার ইমেজটা হবে, IMG ইমেজটা হচ্ছে আমার এখানে হবে। সো এই 5 কলম এবং 6 কলমে এই জায়গাটাতে আমাদের এখন কাজ হবে, এই দুটো জায়গাতে কাজ হবে। ওকে, আমরা আরেকটু যদি দেখি লেআউট, এইটা হচ্ছে একটা 5 কলম, 5 কলমের পরে ইমেজটার আগে একটা অফসেট আছে। সো এই ইমেজের কলমটার আগে আমরা বলে দিব OFFCT অফসেট LG1। আমরা LG স্ক্রিন ডিফাইন করে কাজ করতেছি কেন, কারণ LG স্ক্রিন দিয়ে ডিফাইন করে কাজ করলে LGর উপরেগুলোতে ওইটাই হয়ে যাবে, আর LGর নিচেরগুলোতে কী হবে, LGর নিচেরগুলোতে আলাদা করে আমরা ডিফাইন করব যে কোন স্ক্রিনে কেমন দেখতে ভালো লাগে। বলতে পারেন যে ভাই কেন LG স্ক্রিনটাই নিলেন, এই প্রশ্নটা যদি মাথায় আসে তাহলে দেখেন আবার একটু মনে করায় দিই। এই যে আমাদের হচ্ছে পুরো যে PSD বা ফিগমা বা হচ্ছে আমাদের যে ফাইলগুলো নিয়ে আমরা কাজ করি, সাধারণত এগুলো হচ্ছে ডেস্কটপ ডিজাইনের উপরেই হচ্ছে প্রাধান্য দিয়ে মানে গ্রাফিক ডিজাইনাররা ডিজাইনটা কমপ্লিট করেন। তো এটা কমপ্লিট করার পরে অনেক গ্রাফিক ডিজাইনার এইটারই আপনার হচ্ছে মোবাইল ভার্সনও হচ্ছে রেডি করেন। অনেক সময় গ্রাফিক ডিজাইনার করেন না, যদি হচ্ছে ক্লায়েন্টের বাজেট কম থাকে বা গ্রাফিক ডিজাইনার যদি ওইভাবে হচ্ছে সে যদি বিষয়গুলো না জানে, তখন হচ্ছে তারা এগুলো মোবাইলে ডিজাইন করেন না, জাস্ট এই ডেস্কটপ ডিজাইনটাই হচ্ছে তারা করে দেন। তো এই যে ডেস্কটপ ডিজাইন যেটা উনি করেন, আমরা জানি যে আমাদের ডেস্কটপ স্ক্রিনটা LG এবং হচ্ছে এক্সট্রা লার্জ এবং এক্সট্রা লার্জ, এই সবগুলোই কিন্তু হচ্ছে আমাদের এই ডেস্কটপের হচ্ছে আওতায় পড়ে।
তো আমরা যদি এলজি দিয়ে করি তাহলে এটাকে আমাদের মেনটেন করতে সুবিধা হয়, উপরে দুইটা স্ক্রিনে ওই পার্টটাই সরাসরি চলে আসে, মেনটেন করতে সুবিধা হয়। তো এর জন্য আমরা এটাকে এলজি দিয়েই হচ্ছে মেনটেন করি। আর এলজি দিয়ে মেনটেন করার পরে তারপরে ছোটো স্ক্রিনগুলোতে সেটা আমরা আলাদা করে আবার ডিফাইন করি। সো ওই হিসাব করেই এখানে সব কিছু আমরা রেডি করতেছি। আসেন আমরা লেআউটটা যেহেতু মোটামুটি ডিফাইন করা হয়ে গেছে, কন্টেন্ট বসানো শুরু করি এখন। তো এখানে কন্টেন্টের পার্টে কী কী আসবে? কন্টেন্টের পার্টে প্রথমে হচ্ছে একটা প্যারাগ্রাফ, তারপর একটা টাইটেল, তারপর আর একটা প্যারাগ্রাফ, তারপর একটা লিঙ্ক। আর ওই যে বাটনটা, ওই বাটন আর এই বাটনটা স্টাইল একই রকম হবে। আর যদি কিছু পার্থক্য থাকে সেটা হচ্ছে আলাদা করে একটা স্টাইল নিব। আচ্ছা, এই বিষয়টা মাথায় থাকলো। আরেকটা হচ্ছে ইমেজ বসবে এখানে। তো ইমেজটাকে আমরা ডাউনলোড করে ফেলি। তো ইমেজটা ধরলাম, ইমেজটা ধরার পরে আমরা এই যে নিচের দিকে এক্সপোর্টে যাব, এই যে এখানে যাব, ইমেজটাকে পিএনজি ফরম্যাটে নিব। হ্যাঁ, এটা কিন্তু ট্রান্সপারেন্ট একটা ইমেজ। সো পিএনজি ফরম্যাটে নিব, আর নিব হচ্ছে কত গুণন? 1 গুণন, মানে অ্যাকচুয়াল সাইজ। সো যদি কারোর এমন হয় যে ভাই আমি যে ইমেজটা নিতে আসলাম আমার না এখানে ইমেজ নেওয়ার অপশন নাই, একটু খেয়াল করেন এখানে দেখেন এই যে ইমেজটা আমি সিলেক্ট করলাম না, ইমেজটা নেওয়ার অপশন এখানে নাই, কিন্তু আমি ইমেজ নেওয়ার অপশনটা ডিলিট করে দিছি। সো আপনি ইমেজ সিলেক্ট করে এইখানে দেখেন এই যে প্লাস সিম্বল আছে দেখছেন, এই প্লাসে ক্লিক করবেন। যখনই আপনি প্লাসে ক্লিক করবেন এক্সপোর্ট অপশন একটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো ইমেজটাকে আমরা পিএনজি ফরম্যাটে নিব, 1 গুণন মানে অ্যাকচুয়াল সাইজে নিব। এখানে চাইলে আমরা ইমেজটার একটা প্রিভিউও দেখতে পারি, যে এখন বর্তমানে ইমেজটা কেমন দেখাচ্ছে। জেপিজি নেবেন না, যদি জেপিজি নেন তাহলে কিন্তু ইমেজটার ট্রান্সপারেন্সি নষ্ট হয়ে যাবে। সো এসভিজি বা হচ্ছে পিডিএফ এই ফরম্যাট এগুলোও না, আমরা নিব হচ্ছে একবারে সরাসরি পিএনজি ফরম্যাটে, আমাদের সাথে যাবে পিএনজি ফরম্যাট। সো এখানে প্রিভিউ আর দেখার দরকার নাই, এক্সপোর্ট ফ্রেমে ক্লিক করলাম, আমাদেরকে ইমেজটা ডাউনলোড করে দিয়ে দিবে ওরা, মানে ইমেজটা ডাউনলোড হয়ে গেল। তো ভুলে অনেকে যেটা করে, এই মেইন ফ্রেমটা সিলেক্ট না করে ভিতরের হচ্ছে ফ্রেম সিলেক্ট করে ফেলে। দেখেন ইমেজটা কিন্তু এখানে গ্রাফিক ডিজাইনার উনি লেয়ার বাই লেয়ার তৈরি করছেন, আপনারা কিন্তু এটা আবার ওইভাবে নিয়েন না। যেমন এই যে দেখেন একটা লেয়ার, এই যে এইটা একটা, এই যে এই মেয়ের এইটা একটা আলাদা, তারপর হচ্ছে এখানে ফ্রেমটা আলাদা, এইখানে আবার হচ্ছে আরেকটা পার্ট আলাদা, এইটা কিন্তু আলাদা আলাদা না, এটা কিন্তু পুরোটা মিলে একটা ফ্রেম হবে। মানে এখানে যেহেতু হচ্ছে গ্রাফিক ডিজাইনার ফিগমাতে ইলাস্ট্রেশন দিয়ে দিয়ে আঁকা আঁকি করে করে এগুলো তৈরি করছেন, সো এটা ওনার মতন উনি মেনটেন করছেন। বাট আমরা কী করবো, পুরোটা একটা ইমেজ হিসাবে নিব। সো যখনই আমি এখানে ধরবো মেইন ফ্রেমটা সিলেক্ট হয়েছে, এই যে মেইন ফ্রেম সিলেক্ট হওয়ার পরে পিএনজি ফরম্যাটে এটা ডাউনলোড করে ফেলবো। তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরের কাজ কি? পরের কাজ হচ্ছে এটাকে নিয়ে কম্পিউটারে প্রজেক্ট ফোল্ডারে চলে যাওয়া, এখানে বসাবো, ওর নাম দিব এটা আমরা ব্যানার ইমেজ বা ব্যানার নাম দিতে পারেন। এইখানে নাম দিতে যে একটু ভুল করে ফেলছি, আমি একটা স্পেস দিয়ে ফেলছি, ওটা হবে না, এখন ঠিক আছে, banner.png। ওকে, তো এই যে আমার 5 কলাম, এই 5 কলামের ভেতরে ব্যানারের টেক্সট হবে, আর এই যে আমার হচ্ছে 6 কলাম, এই 6 কলামের ভেতরে আমার হচ্ছে ব্যানারের ইমেজ বসবে। তো এখন কি সরাসরি ইমেজ আর টেক্সটগুলো এখানে বসাই দিব? অবশ্যই না, অবশ্যই এই 5 কলামের ভেতরে একটা র্যাপার নিতে হবে, এই 6 কলামের ভেতরে একটা র্যাপার নিতে হবে। কেউ যদি চিন্তা করেন ভাই এই যে 5 কলাম এইখানে আছে, এটা তো বুটস্ট্র্যাপের একটা ক্লাস, আমি পাশে যদি এইখানে একটা স্পেস দিয়ে আমি র্যাপার ক্লাসটা নেই, যেমন ব্যানার টেক্সট নামে আমি একটা র্যাপার ক্লাস নিলাম এইখানে, এইভাবে এটা করা যাবে কিনা? এই জায়গাতে এসে আমি হচ্ছে ব্যানার ইমেজ নামে এইখানে একটা হচ্ছে কী করলাম, আমি র্যাপার নিলাম আর তারপরে ভিতরে কন্টেন্ট বসাই দিলাম, এটা করা যাবে কিনা? না, এটা করা যাবে না। এটা করলে যেটা হবে, কলামের সাথে আপনার এই র্যাপারটা কনফ্লিক্ট হবে। তো গুড প্র্যাকটিস হচ্ছে আপনারা এই যে কলামটা নিছেন না, কলামের জায়গায় কলাম রাখবেন, কলামের ভেতরে আলাদা করে কিছু করার দরকার নাই। আপনার এই 5 কলাম দিয়ে আমি বুঝাইতে চাচ্ছি এই এতটুকু পার্ট আমার 5 কলামে হবে। তো 5 কলাম নিব, 5 কলাম নেওয়ার পরে আলাদা 5 কলামের ভেতরে একটা র্যাপার নিব, যেই র্যাপারটা দিয়ে এই কন্টেন্টটুকুকে ম্যানেজ করব। তো আপনি যদি এটা না করেন তাহলে আপনি ঠিক মতন ওদেরকে কন্ট্রোল করতে পারবেন না, আমি বলে দিচ্ছি, ভালো করে বুঝে রাখেন। সো 5 কলাম বসায় এইটার ভিতরে কলাম, মানে এখানে এটার ভিতরে র্যাপার নিব, র্যাপারের ভিতরে হচ্ছে টেক্সটগুলো বসাবো। সো একটা প্যারাগ্রাফ হবে, টাইটেল টাইপের একটা টেক্সট আছে H1, আর একটা প্যারাগ্রাফ, আর একটা হচ্ছে একটা লিঙ্ক হবে, তো তার জন্য হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। আর এই জায়গাতে এসে একটা র্যাপার নিব b_img, এইখানে একটা র্যাপার নিব, এখানে একটা ডট দিয়ে র্যাপারটা নিয়ে নিলাম। আর এই জায়গায় দিয়েন না, ভুলেও কলামের ভেতরে এই র্যাপিং ক্লাসগুলো কলামের ভেতরে দিয়েন না, তাহলে বিপদে পড়বেন। সো ইমেজ নিলাম, তো এখন কন্টেন্টগুলো বসায় দিব আমরা।
ফিগমাতে কন্টেন্ট বসানো হচ্ছে খুব মজার। এই যে ধরছেন, ধরার পরে Ctrl+C কপি হয়ে গেছে, ওয়েবসাইটে আসেন Ctrl+V, তারপরে এই যে লার্নে আসেন Ctrl+C Ctrl+V, এখানে পরের টেক্সটটা কপি পেস্ট, এখানে গেট স্টার্টের টেক্সটটা আমরা ধরবো। তো গেট স্টার্টে মাউসের কার্সর রাখলাম এখানে, ওকে কিন্তু হচ্ছে ধরে নেই সরাসরি, ওকে এইভাবে ধরবে না, আপনাকে ডবল ক্লিক করতে হবে, তাহলে হচ্ছে কী হবে, ব্রেক হয়ে ভিতরে যে এবার আপনি গেট স্টার্টেড টেক্সটটা কপি করতে পারবেন, মানে ডবল করবেন, ক্লিক করবেন। গেট স্টার্টেড বাটনে আপাতত হচ্ছে আমরা হ্যাশ দিয়ে দিব, জাস্ট এখানে দেওয়ার মতন যেহেতু কিছু নাই, হ্যাশ। একটা বিষয় খেয়াল করেন, লার্ন উইথ ফানের পরে একটা ব্রেক দিয়ে টেক্সটটা নিচে বসছে, এটাকে একটা লাইনে নিয়ে আসবেন। আর আরেকটা বিষয় যদি খেয়াল করি, দেখবো এখানে এনি শিডিউল কথাটা কি আছে, একটা ডিফারেন্ট কালারে আছে। সো এই এনি শিডিউল কথাটাকে আলাদা একটা স্প্যান দিয়ে নিয়ে নিব, স্প্যানের ভিতরে বসায় দিলাম। সো এবার ইমেজেস নামে ফোল্ডারের ভেতরে আমার ব্যানার পিএনজি ক্লাস কল করতে হবে। ইমেজ ফ্লুইড ক্লাসটা কল করবেন, যদি ইমেজ ফ্লুইডে কোনো সমস্যা হয় তাহলে কল করবেন হচ্ছে W100। অল্টার অ্যাট্রিবিউট ফাঁকা রাখা যাবে না, স্কুল কথাটা লিখে দিলাম, সার্চ ইঞ্জিনে অ্যাটলিস্ট অপটিমাইজ হবে। পেজটা রিলোড দিচ্ছি, আপাতত একটা স্ট্রাকচার চলে আসছে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? যতটুকু বোঝানো হয়েছে কোনো প্রবলেম থাকলে হাত তুলেন, যতটুকু বোঝানো হয়েছে কোনো প্রবলেম থাকলে অনুগ্রহ করে হাত তোলেন। তাহলে আসেন স্টাইলিংয়ের কাজ শুরু করি। সেখানে ব্যানার, এখানে এটা শেষ, BANNER ব্যানার কোড কমেন্টিং করব, ব্যানার স্টার্ট এবং হচ্ছে তারপরে ব্যানার এন্ড। এই জায়গাতে এসে ব্যানারটাকে বসাইলাম, কন্টেইনার রো কলাম, এইখানে এসে হচ্ছে ব্যানার টেক্সট। তো ব্যানার টেক্সট মেইন ব্যাপারটা। এখন এই যে এখানে ভিতরে যে টেক্সটগুলো আছে, এগুলো মানে এই যে আইটেমগুলো আছে, এগুলোকে কি করব? ক্লাস ব্যবহার করাটা সবচেয়ে ভালো। আবার যদি রিপিটিভ কিছু থাকে সেই ক্ষেত্রে ক্লাস ব্যবহার করাটা তো খুবই ভালো। যেমন এটাতে তো মাস্ট ক্লাস দিয়ে করতেই হবে, বাট এই তিনটা আইটেম তেমন একটা রিপিটিভ না। এখানে যদি একটু ধরি, এটা কত দিছে এখানে একটু দেখাই। এই যে আমরা যখনই ধরবো কোনো একটা টেক্সট, আমরা দেখতে পারবো ফিগমাতে হাতের ডান দিকে আমাদেরকে প্রপার্টিজে এসে আমাদেরকে ডিটেলস বলবে। পপিন্স 416, একটা অরেঞ্জ বা একটা রেড কালার টাইপের কিছু একটা। এইখানে যখন ধরতেছি 748, এই দেখেন এখানে হচ্ছে লাইন হাইট আছে একটা 70 পিক্সেলের, এটাতে হচ্ছে একটা 36 পিক্সেলের একটা লাইন হাইট আছে। আসেন ক্লাস দিয়েই ধরে ফেলি। সো এইটার একটা ক্লাস দিব হচ্ছে B_P, এটা একটা থাকবে হচ্ছে পিতে, আর নিচের এই পিটাতে ক্লাস থাকবে হচ্ছে P2 টাইপের, এটা তাহলে P1 দেন, BP1 BP2। আর এইখানে একটা ক্লাস দিব হচ্ছে BH1। আর এই যে বাটনটা, এইটারও স্টাইল দরকার আছে, সো এখানেও ক্লাস লাগবে। সো বুটস্ট্র্যাপের মেইন কম্পোনেন্টসের যে BTN ক্লাসটা, সেই ক্লাসটা দিব। এবং আপনাদের মনে আছে যে এই বাটনটাকে আমরা কমন করে তৈরি করছিলাম, মনে আছে না? এই বাটনটা ওই যে ওইখান থেকে ইনহেরিট হবে, কমন ক্লাস আছে ওই জায়গায় তৈরি করা অলরেডি। আমরা এটার জন্য একটা কমন ক্লাস বানাইছিলাম, BTN_CM কমন ক্লাসটা। আর হ্যাঁ, এই বাটনের কিছু কাস্টম স্টাইল থাকবে, জাস্ট এই বাটনটাতে কিছু ডিফারেন্ট একটা স্টাইল থাকতে পারে না? সো এই বাটনটার ওই ডিফারেন্ট স্টাইলের জন্য BTN_get নাম দিলাম ওর। এটা তো গেট স্টার্টেড টাইপের, সো গেট নাম দিলাম। এতটুকু হচ্ছে সেভ করে ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দেন, দেখবেন কিছু কিছু বিষয় একটু আপডেট হয়েছে, যেমন এইটা কিছু আপডেট হয়ে গেছে। তো এখন আমাদের মেইন করণীয় কি? সিলেক্টরগুলো বসানো শেষ করা। সিলেক্টরগুলো এখনও বসাই নেই সব। সো বি টেক্সট বসাইছি, এখানে এসে হচ্ছে BP1, B_H1, P2, প্যারাগ্রাফ 2 আর কি। তারপরে BTN_CM ধরার দরকার নাই, কারণ ওই যে উপরে BTN_CM এর কাজ সব হয়ে গেছে, হয়ে গেল। ওই যে BTN_CM এর কাজ সব হয়ে গেছে। BTN_get কাস্টম যেটা, এটা লাগবে। সো BTN_get
আর এই যে ব্যানার ইমেজটা একটু একটা লাইন গ্যাপ দিয়ে রাখলাম, বি ইমেজের র্যাপারটাই ধরে রাখলাম আপাতত। আমার মনে হচ্ছে না এই ইমেজটাকে ধরতে হবে, এর জন্য আপাতত খালি হচ্ছে মেইন র্যাপারটাকেই ধরে রাখলাম। আরেকবার সেভ করে ওয়েবসাইটে এসে পেজটা আরেকবার রিলোড দিবেন। রিলোড না দিলে কি হবে, আপডেট হবে না, নতুন যেগুলো করছেন সেগুলো আপডেট হবে না, সিলেক্টরগুলো। তো এখন আপনার করণীয় হচ্ছে এই ফুল এই সেকশনটার স্টাইলগুলো যা যা আছে মেইন স্টাইলগুলো আগে শেষ করা, তারপরে হচ্ছে গ্যাপ, মানে এইখানে কন্টেন্টগুলোর হচ্ছে মাঝখানে কতটুকু গ্যাপ আছে, উপরে নিচে কতটুকু গ্যাপ আছে, পরবর্তী কাজ হচ্ছে ওই গ্যাপগুলো নিয়ে কাজ করা। তো সবার প্রথমে আমরা যদি একটু ব্যানার সেকশনটা দেখি, এখানে দেখতে পারবো পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, হেডারের ওই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানেও ব্যবহার করা হয়েছে। হেডারে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছিলাম হচ্ছে BGGA ক্লাসটা দিয়ে, সো ওইটাই আমরা এখানে কল করে দিব ব্যানারে, ব্যাকগ্রাউন্ড কালার BGG, সেভ অ্যান্ড রিলোড। ওই যে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসে, ডান। কারণ ব্যাকগ্রাউন্ড কালার চলে আসার পরের ধাপ কি, আপনাদেরকে গত ক্লাসে শিখাইছিলাম, বলেন তো একটা সেকশনের উপরে নিচে যে গ্যাপ থাকবে সেই গ্যাপগুলো আমরা কিভাবে নিব, মার্জিন না প্যাডিং দিয়ে। একবারে একটা মেইন সেকশনের ভিতরে হচ্ছে যে মনে করেন উপরে নিচের যে গ্যাপগুলো সেগুলো কিভাবে নিতে হয় বলছিলাম। যেমন এই যে মনে করেন হেডার, এই সম্পূর্ণ হেডারটা এই যে দেখেন, হেডারের হচ্ছে উপরে একটা গ্যাপ, হেডারের হচ্ছে এই যে নিচে একটা গ্যাপ, এটা কিভাবে নিতে হবে। তারপরে মনে করেন এই যে একটা সেকশন দেখতে পাচ্ছেন, এই যে সেকশনটার হচ্ছে উপরে একটা গ্যাপ, সেকশনের নিচে একটা গ্যাপ, এগুলো কিভাবে নিতে হবে, প্যাডিং, প্যাডিং। তবে ক্ষেত্র বিশেষে একটু চেঞ্জ হয়ে মার্জিন দিয়েও নেওয়া যেতে পারে, এটা কাজের উপরে ডিপেন্ড করে এবং কোথা থেকে প্রয়োগ করা হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে। তবে সবচেয়ে কমন যেটা এবং সবচেয়ে বেস্ট যেটা সেটা হলো যে মেইন সেকশনটা, যেমন আপনি হেডারে কাজ করতেছেন, হেডার সেকশনটা আপনি ধরবেন, এই যে হেডার সেকশনটা ধরলেন, এই হেডারের হচ্ছে উপরে আর নিচের গ্যাপটা এটা হচ্ছে প্যাডিং দিয়ে দিবেন। তো ব্যানার সেকশনে এসে যদি আমরা একটু দেখি, ব্যানার সেকশনে ব্যানারের হচ্ছে টপে, ব্যানারের টপে হচ্ছে কি নাই, কোনো প্যাডিং নাই। এই যে ব্যানার সেকশনটা টপে কোনো প্যাডিং নাই, দেখেন ব্যানারের হেডার, মানে সরি ব্যানারের উপরে হচ্ছে হেডার আর এই যে নিচে হচ্ছে ব্যানার, হেডার আর ব্যানারের মাঝখানে এখানে কোনো গ্যাপ নাই। মানে সহজভাবে যদি বলি, ব্যানার সেকশনটার উপরের দিকে কোনো রকমের কোনো প্যাডিং দেওয়া হয় নাই, ব্যানার সেকশনের উপরে কোনো প্যাডিং দেয় নেই, কিন্তু ব্যানারের নিচে কিন্তু একটা প্যাডিং আছে। তো এই প্যাডিংটা কত একটু দেখি, এটা দিয়ে যাই, এখনই দিয়ে যাই। এটা কিভাবে পরিমাপ করবেন, এই গেট স্টার্টেড বাটনটা ধরবেন, ধরে অল্টার প্রেস করে মাউসের কার্সরটা নিচে রাখবেন, দেখেন এখানে বলতেছে 63। প্যাডিংয়ের একটা রুলস আপনাদেরকে আবার মনে করায় দিচ্ছি, আপনারা এটা মনে রাখছেন কি না আবার মনে করায় দিচ্ছি। এই যে ধরেন একটা সেকশন, একটা ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটটার হেডার, ব্যানার অথবা স্লাইডার যেটাই থাকুক, বা এই যে হিরো সেকশন, হেডার হিরো, এই সেকশনটাকে আমরা হিরো সেকশন বলি, আর এই যে হচ্ছে নিচে কি আমাদের ফুটার। তো এই তিনটা সেকশনের প্যাডিংটা একটা, মানে প্যাডিংটা হচ্ছে কোনো কমন প্যাটার্ন থাকে না, মানে প্যাডিংটা হচ্ছে যে কোনোভাবে হইতে পারে, তিনটা সেকশনের প্যাডিং যে কোনোভাবে হইতে পারে। তবে এই তিনটা সেকশনের পরে যে সেকশনগুলো থাকে, যেমন ধরেন হচ্ছে এখানে একটা অ্যাবাউট আস সেকশন, অ্যাবাউট আসের পরে এখানে একটা সার্ভিস সেকশন এবং এরপরে আরও অন্যান্য সেকশন আছে, বাট এই সেকশনগুলো যেগুলো আছে এগুলোর ভিতরে একটা সিমিলারিটি থাকে, অ্যাবাউট আস, সার্ভিস, ধরেন এগুলোতে একটা সিমিলারিটি থাকে। ওই সিমিলারিটিটা কী হয়, যেমন ধরেন এটা অ্যাবাউট আস সেকশন, হতে পারে যে হচ্ছে এখানে টপে হচ্ছে কম প্যাডিং দেওয়া, বটমে বেশি দেওয়া, অথবা হতে পারে যে এইটা অ্যাবাউট আস সেকশন, এখানে টপে হচ্ছে বেশি দেওয়া প্যাডিং, বটমে কম দেওয়া, অথবা হতে পারে যে অ্যাবাউট আসের শুধু টপে দেওয়া, আবার হতে পারে যে হচ্ছে এমন যে অ্যাবাউট আসের শুধু বটমে দেওয়া, আবার হতে পারে যে ধরেন দুইটা সেকশন আছে, যেমন এই যে একটা সেকশন, এই আর একটা সেকশন, তো দুইটা সেকশনের মাঝখানে সমান পরিমাণে গ্যাপ রেখে রেখে হচ্ছে চলে যাওয়া। এইরকম বেশ কয়েকটা ধাপে হয়। আরেকটা ধাপও আছে, সেটা হচ্ছে মনে করেন যে ধরেন এই অ্যাবাউট আস সেকশনের টপে এবং বটমে সমান পরিমাণে জায়গা, তো 1 2 3 4 5 6টার মতন হচ্ছে স্টাইল হয়, 6টার মতন স্টাইল। সো 6 নম্বর স্টাইল যদি হয় তাহলে যেটা হবে ধরেন হচ্ছে প্রত্যেকটা সেকশনের মাঝখানে সমান পরিমাণে জায়গা রেখে দিকে চলে যেতে হবে। আর যদি মনে করেন যে হচ্ছে 6 নম্বরটা না হয় 1 নম্বরটা হয়, তাহলে হচ্ছে কী হবে, ধরেন এই সেকশনটা টপে কম বটমে বেশি প্যাডিং, তাহলে নিচের সেকশনটাও ওইটাই ফলো করবে, ওটা ফলো করবে বলতে এই সেকশনটাতেও টপে কম হবে, বটমে হচ্ছে প্যাডিং বেশি হবে। এইরকম একটা ফর্মুলা দিয়ে ফুল ওয়েবসাইটটা তৈরি করেন গ্রাফিক ডিজাইনার। হ্যাঁ, এটা যারা জানেন না বা যারা হচ্ছে বোঝেন না যে এই ডিজাইনের ভেতরে কনসিস্টেন্সি আনতে হয়, ডিজাইনের ভেতরে এই বিষয়গুলোর ভেতরে সামঞ্জস্য আনতে হয়, যারা জানেন না তারা হচ্ছে এই বিষয়গুলো করেন না, তারা হচ্ছে এই বিষয়গুলো ভুল করেন। সো গ্রাফিক ডিজাইনার ভুল করুক,
আপনার যাতে ভুল না হয়। তো আপনি কি করবেন, আপনার এই ওয়েবসাইটের প্যাডিংটাকে একটা কনসিস্টেন্সির ভেতরে আপনি ফেলার চেষ্টা করবেন। আমরা যদি একটু দেখি এই ওয়েবসাইটে প্যাডিংটা যদি একটু ডিফাইন করি, আগেই বলে দিয়েছিলাম কিন্তু হেডারে আর ব্যানারে আর হচ্ছে ফুটারে প্যাডিংটা হচ্ছে কোনো রুলসের ভিতরে পড়ে না, এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়। কিন্তু অন্যান্য সেকশনে একটা কমন প্যাটার্ন থাকবে, যেমন এইখানে দেখেন এই সেকশনটাতে একটা কমন প্যাটার্ন আছে। সেটা কি? এটা হচ্ছে কাইন্ড অফ একটা ফিচার সেকশন, যেখানে হচ্ছে ওদের ফিচারগুলো নিয়ে আলোচনা করছে, যে 2000 স্টুডেন্ট আছে, 1500+ টপিক আছে, এরকম করে হচ্ছে একটা ফিচার সেকশন তৈরি করা হলো। সো এই যে ফিচার সেকশনটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা খেয়াল করে দেখবেন এই ফিচার সেকশনের নিচে একটা গ্যাপ আছে, দেখা যায়? দেখেন এই যে একটা কমন ফিচার সেকশনের নিচে একটা প্যাডিং। তারপরে হচ্ছে দেখেন এখানে এটা হচ্ছে অনলাইন কোর্স সেকশন, অনলাইন কোর্স সেকশনটার নিচের দিকে হচ্ছে একটা প্যাডিং, এই যে এখানে একটা প্যাডিং। সেম টেস্টিমোনিয়াল সেকশন হচ্ছে এই পুরোটা, টেস্টিমোনিয়ালের হচ্ছে নিচের দিকে একটা প্যাডিং। এই একটা কমন প্যাটার্ন আছে। মাঝখানে এখানে ধরেন এটা তো পুরোটা একটা সেকশন, এই পুরো সেকশনটার ভিতরে হচ্ছে এই যে টেস্টিমোনিয়াল আর এইখানে মাঝখানে আবার একটা গ্যাপ আছে, এটা হচ্ছে মাঝখানের গ্যাপ। তো এই মাঝখানের গ্যাপেরও একটা সিস্টেম আছে। সেটা কি? আপনি ধরেন হচ্ছে এই যে কমন প্যাটার্ন অনুপাতে একটা সেকশনের টপে অথবা বটমে হচ্ছে যে প্যাডিংটা ধরছেন, তার অর্ধেক অথবা অর্ধেকের থেকে বেশি অথবা অর্ধেকের হচ্ছে কম, অর্ধেকের থেকে হচ্ছে 10 বা 20 পিক্সেল বেশি বা 10 বা 20 পিক্সেল কম প্যাডিং হবে হচ্ছে এই মাঝখানে। মনে করেন এই যে এইখানে তো টেস্টিমোনিয়াল, মানে এটা পুরোটা তো একটা সেকশন। তো এই সেকশনের ভেতরে হচ্ছে যদি খেয়াল করেন সেকশনের নিচে তো একটা প্যাডিং বটম আছে, তো এই প্যাডিং বটমটা থাকবে, কিন্তু আর এইখানে মাঝখানে কী করবো? ধরেন এই যে টেস্টিমোনিয়ালের সাথে যে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা কতটুকু দিব? এইটার স্ট্যান্ডার্ডটাই এই যে যেটা বললাম, যে এইখানে বটমে যতটুকু গ্যাপ থাকবে, এই বটমে যতটুকু গ্যাপ, এই গ্যাপটার অর্ধেক অর্ধেকের থেকে হচ্ছে 10 বা 20 বেশি বা 10 বা 20 কম। আচ্ছা, এবার আরেকটা বিষয় হচ্ছে একটু শিখাই দিই, সাধারণত হচ্ছে কত পিক্সেল পরিমাণে প্যাডিং এখানে রাখতে হয়, সেকশনগুলোতে হচ্ছে প্যাডিং কতটুকু রাখতে হয়। সাধারণত এই লার্জ থেকে মানে এক্সট্রা লার্জ থেকে লার্জ পর্যন্ত এই স্ক্রিনগুলোতে আমরা 100 থেকে 120 পিক্সেল পরিমাণে আমরা হচ্ছে গ্যাপ রাখি, প্যাডিং রাখি। মিডিয়াম স্ক্রিনে আমরা রাখি হচ্ছে 80 থেকে 100 পর্যন্ত, এগুলো কিন্তু আগেও আপনাদেরকে পড়ানো হয়েছে। আর হচ্ছে তারপরে হচ্ছে যদি বলেন মোবাইল স্ক্রিনে রাখা হয় হচ্ছে আপনার 60 থেকে হচ্ছে আপনার 80 পর্যন্ত। 60 থেকে 80টা খুব বেশি হয়ে যায়, 80 এত দূর যাই না আমরা, সাধারণত হচ্ছে এখানে 50 থেকে 70 পর্যন্ত হচ্ছে যাই, 50 থেকে 70। আপনারা কি এই বিষয়টা বুঝতে পারছেন? এখন বলতে পারেন ভাই, এই যে একবার আপনি বলতেছেন যে হচ্ছে 100 থেকে 120, পরে আবার বলতেছেন 50 থেকে 100, কোনটা ব্যবহার করব? এগুলো বিভিন্ন স্ক্রিন অনুপাতে ডিফাইন হবে, বিভিন্ন স্ক্রিন অনুপাতে। যেমন পরিমাপটা যদি আমি আপনাদের দেখাই, আমি একটু পরিমাপ করে দেখাই। এখানে দেখেন এই আইটেমটা ধরলাম আর ওর নিচে মাউসে কার্সর রাখলাম, দেখেন এখানে বলতেছে 98 পিক্সেল, দেখা যায়? এই যে এইখানে ধরে অল্টার প্রেস করে মাউসের কার্সর যদি এই নিচের এই টেক্সটের উপরে রাখেন, বলে দিবে যে মাঝখানে কতটুকু গ্যাপ আছে, বলতেছে 98 পিক্সেল। তারপরে ধরেন এই লাস্টের আইটেমটা ধরে, লাস্টের এই কার্ড ধরে এই টেস্টিমোনিয়ালের উপরে মাউসের কার্সর রাখলে বলতেছে 81। আবার ইমেজটা ধরে এই যে এইখানে মাউসের কার্সর রাখলে বলতেছে 106। তার মানে এখানে যেটা হলো, ওরা কোনো কমন প্যাটার্ন এখানে ঠিক মতন ফলো করে নাই, একটা এতটুকু ফলো করছে, সেটা হচ্ছে ওরা নিচের দিকে হচ্ছে প্যাডিংটা হচ্ছে বেশি দিছে, নিচের দিকে দিছে। তো ওরা এটাকে ঠিক মতন করে নাই, কিন্তু আমরা এটা ভুল করবো না। এখন আমরা কত দিব? দেখেন ডেস্কটপ স্ক্রিনে যদি আমরা কাজ করি, ডেস্কটপ স্ক্রিনের এই সেকশনের এই বটমের যে প্যাডিংগুলো ধরেন হচ্ছে প্রত্যেকটা সেকশনের, এই যে এই সেকশনটার বটম, এই সেকশনটার বটম, এই সেকশনটার বটমে যখন আমরা যাব, আমরা 100 থেকে 120 পরিমাণে দিতে পারবো। সো ওরা এখানে মোটামুটি 80 থেকে 100-র ভিতরে ছিল, আমরা কী করবো, এটা কমন 100 বানায় ফেলবো। আমরা যত ডেস্কটপ মানে এই এলজি থেকে এক্সএক্সএল পর্যন্ত যত স্ক্রিন আছে সবগুলোর নিচে আমরা কী করবো, এই 3টা সেকশনে প্যাডিং বটম দিব 100। আর তারপরে যখন আমরা এমডিতে যাব, তখন আমরা ওইটা দিয়ে দিব হচ্ছে 80। আর যখন এসএমএ যাব, তখন হচ্ছে ডিপেন্ড করে, তখন হচ্ছে আমরা আমরা হচ্ছে বলে দিলাম আমরা হচ্ছে 60 দিব। মানে আরও একটু সহজ করে যদি বলি, ধরেন আপনি এখন বর্তমানে এই সেকশনটা করতেছেন, ফিচার সেকশনটা করবেন আপনি। তো ফিচার সেকশনের নিচে এইখানে যে প্যাডিংটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে প্যাডিংটা ধরেন ডেস্কটপ স্ক্রিনে দেবো 100, যখনই মিডিয়াম স্ক্রিনে যাব তখন 80, যখন মোবাইল স্ক্রিনে যাব তখন হয়ে যাবে হচ্ছে এটা 60 পিক্সেল। বলতে পারেন কেন এটা চেঞ্জ করবেন ভাইয়া, এটা কিন্তু আপনাদেরকে আমি প্রথম ক্লাসে শিখাই দিয়েছিলাম। এই যে বলছিলাম যে হচ্ছে আমাদের একটা স্ক্রিন থেকে যখন আরেকটা স্ক্রিনে যাব, দেখা যাবে হচ্ছে আমাদের সাইজ, অ্যালাইনমেন্ট, অর্ডার, স্পেসিং। সাইজ বলতে কন্টেন্টের সাইজ, এখানে কন্টেন্ট সাইজ লিখে রাখি, কন্টেন্ট সাইজ। ধরুন একটা টেক্সট বড় আছে, সেটাকে ছোট করতে হবে, অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে, অর্ডার ঠিক করতে হবে, স্পেসিং হচ্ছে এই যে দেখেন স্পেসিংয়ে যেটা 100 পিক্সেলের যে প্যাডিংটা, সেটা কিন্তু মোবাইল স্ক্রিনে এসে 100 পিক্সেল দেখতে মোটেও ভালো লাগবে না, এর জন্য স্পেসিং আমরা কমাই দিব।
আবার হচ্ছে দেখা যাইতে পারে ডিসপ্লে প্রপার্টিও আমরা চেঞ্জ করি, কোনো একটা স্ক্রিনে কোনো একটা কন্টেন্ট দেখাই, অন্য একটা স্ক্রিনে সেই কন্টেন্ট আমরা দেখাই না। ভাইয়েরা পুরা যদি আমরা খেয়াল করি, আমরা মোটামুটি হচ্ছে রুলসগুলো কী হবে সেটা হচ্ছে একটু ডিফাইন করে ফেললাম। এখন আমরা কাজ শুরু করব। তো কাজ শুরু করার আগে এখানে একটা ব্যানারের একটা স্টার্টিং রাখেন। হেডারে তেমন কিছু করতে হয়নি, ব্যানারে যদি কোনো কিছু করতে হয় তাহলে এখানে এটা নোট রাখবো আমরা। চলেন ব্যানারের কাজ শুরু করি, ব্যানারের লেআউটটা নিয়ে। তো যেটা বলতেছিলাম, সবার প্রথম কাজ হচ্ছে আগে মেইন স্টাইলগুলো রেডি করে ফেলা। সো এই যে আর ইউ রেডি, এটা স্টাইলটা আসেন ঠিক করি। সো এটা একটা প্যারাগ্রাফ টাইপের টেক্সট। এখানে পপিন্স 416, আর এই দুইটা ভ্যালু হচ্ছে লাগবে না, এই দুটো হচ্ছে ডিফল্ট থাকে। তো পপিন্স 416 ব্যবহার করছে। আমরা একটু ইন্সপেক্ট করে দেখবো এখানে বডি থেকে এটা পাইছে কিনা। পপিন্স 416 এটা পাইছে কিনা আমরা বডি থেকে। দেখেন বডি থেকে পপিন্স 416 পাইছে। ওকে, এবার আসেন কালারটা এখানে অরেঞ্জ কালার হবে। বাই ডিফল্ট বডি থেকে ব্ল্যাক কালার পাইছে, তো ব্ল্যাক কালারটা দেওয়া যাবে না, অরেঞ্জটাই দিতে হবে। তো এটা কি করব, ওভাররাইট করে দিব। সো ওকে ধরেন COLOR কালার বলেন, তারপরে হচ্ছে ভ্যারিয়েবল দেন। সো ভ্যারিয়েবল দিয়ে আমরা হচ্ছে কী রাখছিলাম এখানে, এর নাম কী দিয়েছিলাম জানি, রেড দিয়েছিলাম, রেড রিলোড। এই যে এটা হয়ে গেছে রেড। CSS ভ্যারিয়েবলের থ্রুতে আমরা এখানে কাজ করতেছি। একটু গেল এটার পার্ট ডান। আর কিছু আছে কিনা, লাইন হাইট, লেটার স্পেসিং, লাইন হাইট 100 আর হচ্ছে লেটার স্পেসিং 0 যদি দেখেন তাহলে বুঝবেন যে এগুলো ডিফল্ট, এগুলো চেঞ্জ করার দরকার নাই। এবার এই টাইটেল টেক্সটটা ধরি, পপিন্স 748-70, এখানে বেশ কিছু চেঞ্জ আছে। আমি এখান থেকে এই জায়গায় দেখেন ক্লিক করলাম না, এটা কপি হয়ে গেছে। কপি হয়ে আমি এটাকে H1-এ এসে এখানে বসাইলাম, এটা এমনি বসাইছি। আর এখানে হচ্ছে এবার মডিফাই করবো কিছু বিষয়। তাকান এখানে আমি কিন্তু এটা সেভ করিনি, আমি জাস্ট এটা বসাইছি, এটা এখন সেভ করার দরকার নেই, এটা এমনি বসায় রাখেন। বসায় আপনি চলে যাবেন এইখানে, আপনি দেখবেন যে বডি থেকে সে কি ইনহেরিট করলো। আমরা বডিতে কিছু কমন কোড লিখে দিছি যাতে বডি থেকে ইনহেরিট করে, আমার যাতে সব জায়গায় বেশি বেশি কোড করার না লাগে। তো বডিতে কী কী ইনহেরিট করলো সেটা একটু দেখি। ফন্ট ফ্যামিলি পপিন্সটা ইনহেরিট করছে বডি থেকে। ওকে, আর যদি পপিন্স ইনহেরিট না করতো তাহলে কি এইভাবে লিখে দিতাম? এইভাবে লিখে দিলে কি হইতো? জীবনেও না। লিখতে হইতো কোনটা? লিখতে হইতো হচ্ছে এই যে এটা যেটা ধরে রাখছিলাম। তো ইনহেরিট করছে, আলাদা করে লেখার লাগবে না। দেখেন ফন্ট হাইট ডিফারেন্ট হবে, সো এটা লেখা লাগবে। ফন্ট সাইজ ডিফারেন্ট, এটাও লেখা লাগবে। লাইন হাইট ডিফারেন্ট, এটাও লেখা লাগবে। লেটার স্পেসিং 0%, এটা লাগবে না। দেখছেন? রিলোড দেন, এই যে দেখেন স্টাইল ডান। একটা পার্থক্য আছে, এখানে একটা গ্রিন কালার হবে স্প্যানের ভেতরে। সো স্প্যানটাকে আমরা ধরি নাই, স্প্যানটাকে আমরা ধরবো এখানে। স্প্যানটাকে ধরতেছি, ডিসেন্ডেন্ট দিয়ে স্প্যানটাকে ধরলাম, ধরে বলবো ওর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আরে টেক্সটের কালারে হচ্ছে, সরি এটা তো টেক্সটের কালার, COLOR কালার। আচ্ছা এই চোনেরও তো কালার ধরলাম না, এই চোনের কালার কি আসছে, বডি থেকে ইনহেরিট করছে কিনা একটু দেখে আসি। এই চোনের কালারটা বডি থেকে ইনহেরিট করে নাই, না করলে সমস্যা নেই, আমরা হচ্ছে বসায় দিব। বাকি এতটুকু পার্ট কিন্তু হচ্ছে ইনহেরিট করলেও লাভ হইতো না, কারণ H1-এর হচ্ছে স্টাইলটা ডিফারেন্ট। সো H1-এ পুরো টেক্সটে কালার থাকবে ব্ল্যাক, আর স্প্যানে হচ্ছে কালার থাকবে কি, কালার থাকবে হচ্ছে গ্রিন। সেভ অ্যান্ড রিলোড, এই যে হয়ে গেছে। নিচের প্যারাগ্রাফটা চাইলে এটা কপি করতে পারেন, এখান থেকে কপি করে নিয়ে এখানে বসায় পরে যা লাগবে সেটা রাখবেন, যা লাগবে না সেটা বাদ দিতে পারেন। সো পপিন্স 416 এটা ব্যবহার করছে, আর আমরা জানি বডি থেকে এটা পেয়ে যাবে। আমাদেরকে পপিন্স 416 এতটুকু বলতে হয় না। দেখেন আসেন আসলেই পাইছে কিনা সেটা প্রমাণ দেখি আমরা। এই যে প্যারাগ্রাফটা ধরলাম, আর এই যে বডিতে যদি যাই, এই যে বডিতে দেখেন পপিন্স 416 সব পাইছে। কালারটাও পাইছে, কালারটাও আপনাকে লিখতে হবে না। এই কালারটা, এই যে ব্ল্যাক কালার, এই যে এখানে দেখেন কালারটা ব্ল্যাক কালার, এই যে ব্ল্যাক কালার, এই কালারটাও হচ্ছে বডি থেকেই পাইছে। তার মানে আমার হচ্ছে এখানে একটা আমার ওই কী বলে ওগুলো লিখতে হলো না। আচ্ছা লিখতে হবে হচ্ছে এই যে এই জিনিসটা লাইন হাইট, দেখছেন এখানে লাইন হাইটের ডিফারেন্ট একটা ভ্যালু দেওয়া। লেটার স্পেসিংয়ে কোনো কিছু লাগবে না, কারণ ওইটা যা ছিল ওটা বসাইতে হয় না।
যদি ওইখানে কোনো ভ্যালু দেওয়া থাকতো চেঞ্জ করা তাহলে হচ্ছে বসাইতাম। তো এখানে লাইন হাইট হচ্ছে 36 পিক্সেল আছে, এটা বসায় দেন। সেভ অ্যান্ড রিলোড। এটা হয়ে গেছে। এবার আসেন বাটন। তো বাটনের খালি সাইজটা এখানে হচ্ছে টপে প্যাডিং দিয়েছে হচ্ছে 12 36, জাস্ট এই প্যাডিংটা, এই যে ডিফারেন্ট বাটন PANG প্যাডিং 12 পিক্সেল বাই 36 পিক্সেল, বাস এই যে ডিফারেন্ট। সেভ রিলোড, এই যে বাটন ডান। আপনারা কি বুঝতে পারতেছেন ভাই এরা পুরো এই যে যে বিষয়গুলো দেখলাম আমরা, এই পার্টগুলো ক্লিয়ার কিনা? ওই কমন বাটনে এখানে স্টাইল করে ফেললাম, ক্লিয়ার কিনা একটু বলেন ভাইয়া। H1-এর অন নিচে হবে না? আহারে লামিয়া, কত টেনশন তোমার, কেমনে ঘুমাও তুমি এত টেনশন নিয়ে রাত্রে? আহা, আসেন এবার আসেন এই জায়গাতে পরের পার্টে যাব। তো পরের পার্ট কি? পরের পার্ট হচ্ছে এখানে কে কতটুকু গ্যাপে, কে কতটুকু কার থেকে কতটুকু দূরত্বে আছে, সেই বিষয়গুলো আমরা হচ্ছে এবার মেনটেন করব। আর এখানে প্যাডিংটা মনে হয় দিতে ভুলে গেছিলাম আমরা। এই ব্যানারের নিচে একটা প্যাডিং আছে না, 63 আছে, এটা 63 না দিয়ে 65 দিয়ে ফুল ব্যানার সেকশনের নিচে একটা প্যাডিং দিব আমরা। আসেন তাহলে এই যে ব্যানারে হচ্ছে প্যাডিং বটম 65 পিক্সেল। এখানে ব্যানারের টপে কোনো প্যাডিং নাই, না মানে থাকলেও কোনো কোনো কিছু হইতো না, না থাকলেও কোনো কিছু সমস্যা হইতো না। যতটুকু আছে আবার বলে দিচ্ছি, মনে করাই দিচ্ছি, আপনার ওয়েবসাইটে হেডার, আপনার ওয়েবসাইটে হচ্ছে এই হিরো সেকশনটা আর হচ্ছে ফুটার সেকশনে প্যাডিংটা ডিফারেন্ট, বাকি হচ্ছে প্যাডিংগুলোকে একটা কমন প্যাটার্নে ফেলতে হবে। একটু পেজটা রিলোড দিই। এই হচ্ছে বর্তমানে আমাদের ব্যানারটা। তো এই ব্যানারের এখনও কিন্তু হচ্ছে কিছু কাজ বাকি আছে, যেমন এই যে এখানে দুইটা আইটেমের মাঝখানে কতটুকু গ্যাপ হবে, এই আইটেমগুলোর মাঝখানে কতটুকু গ্যাপ হবে, কে কতটুকু জায়গা নিয়ে বসবে, সেগুলো একটু হচ্ছে আমরা এখন ঠিক করার চেষ্টা করব। আমি একটু টোগলারে চলে যাই এবং আমরা যে কাজ করতেছি এটা কিন্তু হচ্ছে মোটামুটি একটা, কত স্ক্রিন সাইজ এটার, এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনাকে দেখাবে 1440। সো আমরা একটু 1440-এর একটা স্ক্রিনে যাই। তো বর্তমানে আমরা 1440 পিক্সেলের একটা স্ক্রিনে আমরা কাজ করতেছি। ওকে, আর এটা হচ্ছে আমাদের এলজি স্ক্রিন। এই যে এলজি দিয়ে কাজ করলে 1440 পর্যন্ত মোটামুটি ঠিক হয়ে যায়, এটা আমরা জানি। আপনি যেটা করবেন, আপনি টোগলারটা আপাতত অফ করে আপনার এখানে কম্পিউটারের ডিফল্ট হচ্ছে স্ক্রিন সাইজ যা আছে ওই স্ক্রিন সাইজের উপরে দেখেই আপনি এখানে আইটেমগুলোর ভিতরে হচ্ছে কতটুকু গ্যাপ হবে না হবে সেগুলো আপনি দিয়ে ঠিক করবেন। করার পরে হচ্ছে আপনি এইখানে এই টোগলারে যাবেন, যে আবার স্ক্রিন অনুপাতে চেক করবেন। সো আপাতত স্ক্রিন অনুপাতে চেক করা বন্ধ করলাম। বাই ডিফল্ট স্ক্রিন সাইজ যা আছে এটা দিয়ে আমরা কী করবো, এখন চেক করে আগে এগুলো একটু বসাবো। কী বসাবো? যেমন এই যে দেখেন আমরা একটা প্যারাগ্রাফ নিয়েছি, এই প্যারাগ্রাফটার সাথে এইখানে হচ্ছে কী আছে, এই টাইটেলটা একটা গ্যাপ আছে কত, 10 পিক্সেল। কীভাবে বের করলাম? এই প্যারাগ্রাফটা সিলেক্ট করেন, মানে ওর উপরে ক্লিক করেন, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে এই লার্নের উপরে মাউসের কার্সর রাখেন, বলতেছে 10। আবার এই লার্নটাকে সিলেক্ট করে এইখানে মাউসের কার্সর রাখেন, বলতেছে 19। আবার এইটাকে সিলেক্ট করে হচ্ছে এইখানে রাখেন মাউসের কার্সর, বলতেছে হচ্ছে 14। তো এই গ্যাপগুলো আসেন আমরা একটু দিয়ে দিই। এটা দেখে দিতে হবে। আগে প্যারাগ্রাফটা ধরেন। বাই ডিফল্ট যখনই আপনি প্যারাগ্রাফ ধরবেন বুটস্ট্র্যাপ থেকে একটা মার্জিন বটন চলে আসে। তো আমরা এই টাইটেলটাকে ধরবো, টাইটেলটাকে ধরেই না ওর উপরে মার্জিন টপ আর মার্জিন বটনটা দিব। একটা আইটেম ধরে হচ্ছে দুই জায়গাতে মেনটেন করলে সহজ হয়। প্রত্যেকটা আইটেম ধরে মার্জিন বটন দেওয়াটা হচ্ছে ভালো লাগবে না। সো আমরা এই প্যারাগ্রাফের ডিফল্ট মার্জিন বটনটা ফেলে দিব কীভাবে? এইখানে এসে বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে MB-0, তো ওর মার্জিন বটন চলে যাবে। পেজে এসে রিলোড, দেখেন বাই ডিফল্ট ওর মার্জিন বটন চলে গেছে। এবার এই H1 ধরে মার্জিন টপ বটন দিব। 10, 20, 19 আছে তো 10, 20 ধরেন। H1-এ আসেন, মার্জিন 10 পিক্সেল টপে, লেফট রাইটে 0, বটমে হচ্ছে 20 পিক্সেল লিখে দেন। রিলোড, এই যে হচ্ছে টপে আর বটমের গ্যাপটা চলে আসছে। এরপরে হচ্ছে আমাদের পরের প্যারাগ্রাফের সাথেও এই পরের প্যারাগ্রাফটা। তো আমরা দেখেন
এই প্যারাগ্রাফটাতেও বাই ডিফল্ট একটা দেখেন মার্জিন বটম আছে, দেখছেন? এই মার্জিনটাও ফেলে দিব। আমি কিভাবে করি একটু খেয়াল করেন। এইটা ফেলার জন্য বুটস্ট্র্যাপের ক্লাস আছে MB-0, ওটা কল করেন। কল করলে কী হবে, ওর ডিফল্ট হচ্ছে মার্জিন বটম চলে গেছে। এই যে ওর কিন্তু এখন মার্জিন বটম নাই। সো ওর মার্জিন বটম নাই, ভালো কথা। এখন তারপরে হচ্ছে গেট স্টার্টেড নামে একটা বাটন আছে, এই বাটনটা ধরে একটু পরিমাপ করেন এখানে কতটুকু গ্যাপ আছে। এখানে 14 পিক্সেলের একটা গ্যাপ আছে, এটা 15 বানায় দেন। 15 বানায় দেন, বানায় দিয়ে যেটা করবেন, এই যে একটা কাস্টম বাটন বানাইছেন না, এইখানে এসে হচ্ছে MT দিয়ে বলে দেবেন হচ্ছে 15 পিক্সেল। বাস, কাহিনী শেষ। এই যে আমি এমনভাবে মার্জিনটাকে মেনটেন করলাম যাতে আমার অল্প কোডে বেশি আউটপুট জেনারেট হয়। এইবার আসেন আপনাদের সবার মাথার টেনশন যেটা, ভাই ফানের পরে অন লেখাটা তো নিচে আছে, এই যে অন লেখাটা নিচে আছে, অন লেখা নিচে আছে, এখন এটাতে কী করব? যদি কেউ কেউ মনে করেন আমরা অন কথাটার আগে একটা বিয়ার দিতে পারি, তাহলে আপনারা বলবো যে আপনার মাথায় একটা বাড়ি দিতে পারি, একটা বাড়ি দিয়ে দিব আপনার মাথায়। কেন? এই যে এইভাবে বিয়ার করে করাটা এটা বিপজ্জনক। দেখেন আমি এখানে একটা বিয়ার দিছি, এই জায়গায় আমি একটা বিয়ার দিছি। এই বিয়ার দেওয়া মানে কি, সারা জীবন ওই জায়গাতে লাইন ব্রেক করে রাখবে। আমার স্ক্রিন সাইজ ছোটো হলে, স্ক্রিন সাইজ বড়ো হলে ও ওইখানেই বিয়ার ব্রেক দিয়ে রাখবে, এবং এটা আমার প্রচণ্ড রকমের বাজে লাগবে দেখতে। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে আমরা বিয়ার দিব না। আচ্ছা বিয়ার দিলাম না, তাহলে কী করবো? তাহলে যেটা করতে হবে, স্টাইল CSS করে এটা মেনটেন করতে হবে। তো যতটুকু যে কম্পিউটারেই আসেন ওই কম্পিউটারেই থাকেন, কম্পিউটার ধরে এখান থেকে মানে এই আইটেমটাকে ধরে বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই যে মার্জিনটা দেখছেন, আসেন এই মার্জিন দিয়ে ওর জায়গাটা একটু ছোটো করে দিতে পারি আমরা। কোন সাইড থেকে ছোটো করব? আমরা যদি হচ্ছে রাইট সাইড থেকে ওর জায়গাটাকে ছোটো করে দিই তাহলেই হয়ে যায়। তার আগে আমাকে এই জিনিসটা আবার একটু নতুন করে সাজাইতে হবে। এইটা হচ্ছে টপের ভ্যালু, এইটা হচ্ছে রাইটের ভ্যালু, এইটা হচ্ছে বটমের ভ্যালু, আর এইটা হচ্ছে লেফটের ভ্যালু। দেখছেন চারটা দিচ্ছি যে, এবার চারটা দেওয়ার পরে এই জায়গায় এসে এই যে রাইটের ভ্যালুটাকে আপনি একটু বাড়ান, খেয়াল করেন ওই যে বাড়াইতেছি, দেখছেন এই যে কিছুটা বাড়াইছি, 40 পিক্সেল পর্যন্ত বাড়াইছি। ওকে, বেশি বাড়ায় না, 40-45 পর্যন্ত রাখতে পারেন, ধরেন 45 পিক্সেল পর্যন্ত বাড়াইছি। সোফার এখন কি হলো, অন লেখাটা ভেঙে হচ্ছে নিচে পড়লো। তো এই যে অন লেখাটা ভেঙে যে নিচে পড়ছে, এখন পরবর্তীতে আমার কী করতে হবে? বলতে পারেন যে ভাই বিভিন্ন স্ক্রিনে গেলে তো হচ্ছে আবার এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, বিভিন্ন স্ক্রিনে এটা চেঞ্জ হবে, তখন আমরা মিডিয়া কোয়েরি করে এটাকে মেনটেন করব। কিন্তু আপনি বিআর যদি দিয়ে রাখেন, বিআরকে আপনি হচ্ছে মিডিয়া কোয়েরি করে আপনি চেঞ্জ করতে পারবেন না। সো এই কোডটুকু নেন, নিয়ে যে আগে এইখানে বসান, এইটাকে একটু সেভ করেন, ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দেন। এই এতটুকু তো হয়েছে, এবার স্ক্রিন অনুপাতে যেয়ে চেঞ্জ করবো। আসেন চলে যাব হচ্ছে আমরা 1440-এ। দেখেন 1440-এ এখানে আরেকটু হচ্ছে গ্যাপ পাবে। এই যে আমরা এখন স্ক্রিন অনুপাতে মানে চেক করার জন্য চলে আসছি, স্ক্রিন অনুপাতে আইটেমগুলো সব চেক করব। এখন আপনাদের মাথায় আরেকটা প্রশ্ন আসতে পারে, ভাই প্যারাগ্রাফেও কি এই সেম কাজটা করবো কি না? দেখেন প্যারাগ্রাফেও চাইলে সেম কাজটা করা যায়। যেমন প্যারাগ্রাফে এখানে কি আছে, এখানে হচ্ছে আপনার এলিট, এই যে এই কথাটুকু হচ্ছে নিচে আছে। প্যারাগ্রাফেও সেম এই কাজটা করা যায়, বাট প্যারাগ্রাফে হচ্ছে দরকার হবে না, কারণ প্যারাগ্রাফ টাইপের কন্টেন্ট এগুলো অটোমেটিক্যালি একটু সেট করতে দেওয়া হচ্ছে উচিত। গ্রাফিক ডিজাইনাররা তো মনে করেন যে আসে এইখানে এসে মাউসের কার্সরটা বসায়, একটা এন্টার প্রেস করে ঠাস করে লেখাটা হচ্ছে ভেঙে নিচে পড়ে যায়। ওরা কিন্তু হচ্ছে আসলে বুঝে না যে ওয়েব এলিমেন্ট হিসেবে এগুলো হচ্ছে কীভাবে আসতে পারে। ম্যাক্সিমাম গ্রাফিক ডিজাইনার এগুলো হচ্ছে বুঝে না, এই কারণে যেটা হয় যে হচ্ছে গালি খায়। ওকে, দেখেন যে যত ডেভেলপার দেখবেন সব হচ্ছে দেখবেন যে হচ্ছে ডিজাইনাররা হচ্ছে গালি দেয়। কেন? এই যে এই কাজের জন্য। ও তো মনে করেন মাউসের কার্সর এখানে নিয়ে একটা মনে করেন টান দিয়ে দিছে, বাস ওর কাজ শেষ। কিন্তু এটাতে তো হচ্ছে আমরা যখন ওয়েব এলিমেন্টে বসাবো তখন আমাদের অনেক হিসাব নিকাশ করে বসাইতে হয়। তো যেসব প্যারাগ্রাফটাকে যা আছে ওইভাবেই রাখতেছি, প্যারাগ্রাফটাকে কোনো রকমের এখানে হচ্ছে মার্জিন দিয়ে কন্ট্রোল করার দরকার নাই, এটা পুরোটা ছেড়ে দেন। এইটা একটাকেই কন্ট্রোল করে আমি দেখা দিচ্ছি। সো স্ক্রিন অনুপাতে চেক করবো, 1440-এ চলে গেলাম, 1440 দাঁড়ান এইখানে। হ্যাঁ, এই জায়গাটায় হচ্ছে এই গ্যাপটা একটু বাড়ায় দেন, 105 করা যায়, 110 পর্যন্ত রাখতে পারেন এটাকে, বড় জোর 110 রাখেন, এনাফ। এবার এই কোডটা কই যাবে? মিডিয়া কুইরিতে। সো এই কোডটাকে পুরোটা আমরা কপি করব, কপি করে মিডিয়া কুইরিতে চলে যাব। মিডিয়া কুইরিতে চলে যে এই যে এক্সট্রা লার্জ, এখানে এসে একটা কোড কমেন্টিং করেন হেডার স্টার্ট নামে, এখানে এটাকে বসান। বসায়ে এইটার আবার অ্যালাইনমেন্ট ঠিক নাই, দাঁড়ান,
ভিউ ইন্ডেন্টেশন কই, এটা হচ্ছে বসাই 2 ট্যাব। আচ্ছা, আমার যতটুকু পরিবর্তন ততটুকু বসাবো, বাকিটুকু লাগবে না। আমার পরিবর্তন হচ্ছে খালি মার্জিনে, এতটুকু পরিবর্তন। সেভ, রিলোড। তো বাই ডিফল্ট ওইটাই থাকবে, কিন্তু মিডিয়া কুইরিতে যখনই হচ্ছে আমি ডেস্কটপ স্ক্রিনে আসবো তখন হচ্ছে এই যে এইটা আসবে মিডিয়া কুইরিতে করে। এইখানে আমাদের মনে হয় আমি একটু স্ক্রিনটাকে পাশাপাশি আনলে চেক করতে সুবিধা হবে। আমি একটু ওয়েট করেন, এটাকে পাশাপাশি আনি। পাশাপাশি এনে এইখান থেকে হচ্ছে আমি লিখে চাই 1440, এইভাবে যাই, তাহলে হচ্ছে কোড দেখতে এবং এটাকে কাজ করতে সুবিধা হবে। তো 1440 এইখানে আর কোনো কাজ নাই, চলে এটা। 1440-এর পরে কত, 1200। তো 1200 তো এখানে আপনাকে কিছু করতে হবে না। 1200 পরে হচ্ছে 1024, 1024-এ আসেন। এখন 1024-এ আসার পর এখানে দেখেন, এখানে একটু দেখতে খারাপ লাগতেছে। এইখানে দেখা যায় যে গ্যাপটা বেশি হয়ে গেছে, গ্যাপটা। এখন তাহলে করণীয় কি? আসেন, আমার মাথায় একটা আইডিয়া আসছে। আমি একটু এটাকে একটু ছোট করি। দেখেন এখানে এলজি দিয়ে যেই লেআউট আমরা ডিফাইন করছি, এটা এলজি না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এক্সট্রা লার্জের জন্য পারফেক্ট। এলজির জন্য এটা পারফেক্ট না। তো আমি প্রথমে যেটা করবো, এটাকে আমি দেখেন এখানে আমি হচ্ছে এক্সেল বসায় দিব। মানে আমি লেআউটটাকে ধরেন এই সেকশনের জন্য এক্সেল ধরেই এই লেআউটটা করলাম। এখন কথা হচ্ছে তাহলে এলজিতে কী করব, এলজির জন্য কী করব? এলজির জন্য এসে আমরা নতুন করে একটা লেআউট ডিফাইন করব। এলজিতে আমরা ওকে কল 6 রাখবো, আর ওকে হচ্ছে আমরা কল 6 রাখবো। মানে এই যে একটু আগে যে একটা কলাম অফসেট ছিল, এই 5 কলামের পরে ওর আগে একটা অফসেট ছিল, সেই অফসেটটাকে আমি হচ্ছে কী করতেছি, এলজি স্ক্রিনে ব্যবহার করতেছি না। কেন? কারণ আমরা দেখলাম এলজি স্ক্রিনে জায়গা কম। তো জায়গা কম থাকার কারণে এইখানে হচ্ছে আবার যদি একটা কলাম হচ্ছে আমরা অফসেট রাখি, এইটাও ছোট হয়ে যাচ্ছে, এইখানে হচ্ছে বেশি ফাঁকা দেখা যাচ্ছে। এই কারণে এলজিতে আর ওয়েবসাইটটা ব্যবহার করলাম না। এলজিতে 6 করে দিলাম, এক্সেল থেকে হচ্ছে ওই পার্টটা থাকলো। আসেন আবার আমরা প্রথম থেকে চেক করি। সো আমি যদি হচ্ছে 1440-এ যাই, দেখেন 1440-এ কোনো সমস্যা নাই। এক্সেলে যা করছেন সেটা হচ্ছে এক্সট্রা লার্জেও চলে যাবে, এখানে কোনো সমস্যা হয়নি। সো 1200-তেও কোনো সমস্যা হবে না। বাট মাঝখান থেকে এলজিতে একটু বেনিফিট পাবেন। এলজিতে আসেন একটু, সরি, এলজিতে হচ্ছে 1024, পেজটা রিলোড দেই নেই। এই যে এলজিতে আসেন, দেখেন এখানে হচ্ছে একটা বেনিফিট পাওয়া গেল। কী হয়েছে? ওই এক কলাম অফসেট দেই নেই, তো এই কন্টেন্টটা হচ্ছে এই জায়গা মতনই হচ্ছে, ঠিকঠাক মতন আছে। এক কলাম অফসেট এখানে দিলাম না। ওকে, মোটামুটি এলজি পর্যন্ত ডান। এখন চলে যাব হচ্ছে আমরা এমডিতে। তো এমডিতে আসলে দেখেন, তো স্বাভাবিকভাবেই এখন এটা তো হচ্ছে নিচে নিচে আসবে। আপনি এলজি পর্যন্ত ডিফাইন করছেন, এমডিতে কিছু ডিফাইন করেন নাই। তো এমডিতে কোনো কিছু ডিফাইন না করলে কী হবে, সেটা এরকম 12 কলাম হয়ে যাবে। মানে এইখানে যা দিছেন এইটাও 12 কলাম আর এইটাও 12 কলাম হিসেবে এখন বর্তমানে আমাদের ওয়েবসাইটে এরা আসতেছে। এখন আমার কথা হচ্ছে যে আপনাদের কি মনে হয় এমডি স্ক্রিনে দুইটা আইটেম পাশাপাশি রাখা যেতে পারে কিনা? কি মনে হয় এমডি স্ক্রিনে দুইটা আইটেম, এই টেক্সট আর হচ্ছে ইমেজটা পাশাপাশি রাখবো? ইয়াস, নো? বাকিটা বলে না কেন? রাখা যাবে না। এমডি স্ক্রিনে যদি এটা রাখেন, এই ছোটো স্ক্রিনে দুইটা আইটেম পাশাপাশি আসলে দেখতে খুব খারাপ দেখা যাবে। তাহলে এমডিতে এটা নিচে নিচেই রাখেন। এখন নিচে নিচে যে রাখবেন, এমডি স্ক্রিন টাইপে এমডিগুলোতে হচ্ছে ডিফাইন করা হয় কীভাবে, এই টাইপের আইটেম কীভাবে ডিফাইন করা হয় সেটা একটু বোঝার চেষ্টা করেন। এটা আছে কীভাবে আগে সেটা দেখেন। সো ডেস্কটপ স্ক্রিনে আগে হচ্ছে আপনার টেক্সট, আর পরে হচ্ছে এই পাশে একটা ইমেজ। সো বাই ডিফল্ট এটা যখন আপনি এমডি স্ক্রিনে নিয়ে যাবেন, ওকে, যখন এমডি স্ক্রিনে নিয়ে যাবেন তখন হচ্ছে আগে টেক্সট বসে যাবে। আগে টেক্সট বসবে কারণ টেক্সট আগে বসবে, আর টেক্সটের পরে বসবে হচ্ছে আপনার এই ইমেজটা। এই ইমেজটা বসবে হচ্ছে নিচে। সো বর্তমানে আমরা ওইভাবেই লেআউটটা দেখতে পাচ্ছি, আগে টেক্সট পরে ইমেজ। কিন্তু এই লেআউটগুলো এইভাবে রাখাটা গুড প্র্যাকটিস না। কি করা উচিত হচ্ছে, এখানে যেটা করা উচিত সেটা হলো আগে ইমেজ নিয়ে যাওয়া উচিত, আর তারপর হচ্ছে নিচের দিকে হচ্ছে আপনার টেক্সট নিয়ে যাওয়া উচিত। মানে যতগুলো এই এমডির পরে হচ্ছে আরও যত মোবাইল স্ক্রিন আছে, সবগুলো স্ক্রিনেই লেআউটটা যেটা হবে সেটা হচ্ছে আগে আপনার ইমেজটা বসবে, তারপর হচ্ছে আপনার টেক্সটটা বসবে। এইটা করলে হচ্ছে ভালো হয়, এটা স্ট্যান্ডার্ড একটা লেআউট। কিন্তু এখন ওইটা আমরা করবো কীভাবে? তো ওইটা করার জন্যই দেখেন, এই যে আমাদেরকে এখন হচ্ছে অর্ডার ব্যবহার করতে হবে, অর্ডার সিস্টেম।
তো আমরা একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে আসতেছি, আর এসে আমরা হচ্ছে বিভিন্ন রকমের এখানে আমরা লেআউটগুলো কিন্তু পরিবর্তন করার কাজ আমরা করতেছি, আমরা অলরেডি লেআউটগুলো পরিবর্তন করতেছি। তো এই জায়গায় আমি একটু আবার আপনাদেরকে বড় স্ক্রিন, সবচেয়ে বড় স্ক্রিনে নিয়ে যাব। এখানে 1440 হচ্ছে নিয়ে যাইতেছি। দেখেন 1440 এখানে কিন্তু প্যাডিং আমরা পরিবর্তন করি নাই। 1440 এখানে হচ্ছে আমরা 65 রাখছি। তারপর হচ্ছে 1200-তে গেলেও হচ্ছে আপনাদের মনে থাকার কথা, এখানে একটা প্যাডিং বটম আমরা 65 রাখছি। আর 1024-এও আমরা হচ্ছে কী রাখছি, এখানে প্যাডিং বটমটা হচ্ছে আপনার কত রাখছি, প্যাডিং বটমটা হচ্ছে আপনার ওই যে কী জানি বললাম একটু আগে, 65 রাখছি। এটাতে এটা পরিবর্তন করার দরকার নাই, এটা যা আছে এটা ঠিকই আছে, এখানে এটা পরিবর্তন করতে হবে না। কিন্তু এই প্যাডিং বটমটা যদি এবার হচ্ছে আপনি ট্যাবে যান, ট্যাবে যখন হচ্ছে আপনি যাবেন, এইখানে এই ট্যাবে কিন্তু প্যাডিংটা হচ্ছে পরিবর্তন হইতে পারে। ওকে, যদিও এইখানে প্যাডিংটা আসলে খুবই কম আছে, খুবই কম আছে প্যাডিং ইয়েতে। এটা আমরা চাইলে ট্যাবে প্যাডিং এটা নাও কমাইলেও পারি, প্যাডিং এখানে মানে ট্যাবে এখানে যা আছে ওইটাই রাখতে পারি। সো একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যখন আসবেন তখন এই দেখা যাবে ফন্ট সাইজ, এই অ্যালাইনমেন্টগুলো, তারপরে হচ্ছে আপনার এই যে গ্যাপগুলো, প্যাডিংগুলো, এগুলো নিয়ে হচ্ছে আপনাকে কাজ করতে হবে। অর্ডারিংগুলো এগুলোর উপরে ডিপেন্ড করে আপনাকে কাজ করতে হবে। সো এই এমডি স্ক্রিনে অর্ডারিংটা আমরা একটু পরে করব। এইটার অর্ডারিং করার আগে আরেকটা জিনিস একটু শেখাই আপনাদের, খুব মনোযোগ দিয়ে থাকা। বর্তমানে আমাদের এই যে টেক্সট আর ইমেজের লেআউটটা কীভাবে আছে সেটা একটু দেখেন। আমি একটু এইখানে মাউসের কার্সরটা রেখে এটা একটু ড্র্যাগ করে একটা টান দিলাম। আপনারা কি দেখে বুঝতে পারতেছেন যে এই যে হচ্ছে আমার ইমেজটা হচ্ছে উপরের দিকে রয়েছে, আর হচ্ছে এই যে আমার টেক্সটের পার্টটা এটা নিচের দিকে রয়েছে। দেখে বোঝা যায়? দেখেন তো, দেখে বোঝা যায় না? বর্তমানে ধরেন এই লেআউটটা যেটা আছে সেটা হলো যে হচ্ছে এই যে টেক্সট নিচে রয়েছে, আর হচ্ছে ইমেজটা হচ্ছে অনেকটা এইভাবে উপরে রয়েছে। এটা কি স্ট্যান্ডার্ড কি না? এটা স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ড কি জানেন? এই যে আপনার ধরেন টেক্সট আর এই যে হচ্ছে আপনার ইমেজ, এইটা ঠিক একটা আর একটা সেন্টার অ্যালাইনমেন্ট বরাবর থাকবে, এইটা হচ্ছে গুড প্র্যাকটিস। তো ওরা না এটা করে নাই। আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন, বাট আমি হচ্ছে করে দিচ্ছি। আমি কি করে দিচ্ছি, আমি যেটা করবো সেটা হলো এইটাকে ঠিক এই ইমেজটার মাঝামাঝি বরাবর আনবো। এখন এটা কিভাবে করবেন? এটা তেমন কোনো প্যারাই নেই, খুব ইজি একটা কাজ। সেটা কি? সেটা হচ্ছে আপনি এই যে রোতে যে আপনি বলবেন অ্যালাইন আইটেম সেন্টার, জাস্ট এটা বলবেন। এই অ্যালাইন আইটেম সেন্টার ফ্লেক্সের একটা হচ্ছে প্রপার্টি, যেটা হচ্ছে বুটস্ট্র্যাপে ক্লাস আকারে নিয়ে আসা হয়েছে। ওর মাধ্যমে আইটেমগুলোর টপ বটমের অ্যালাইনমেন্ট ঠিক করা যায়। মানে আমি এখন এই যে দুইটা আইটেম বসাইছি না, টেক্সট আর হচ্ছে ইমেজ বসাইছি না, এই দুইটাকেই আমি হচ্ছে একটার আর একটা সেন্টার বরাবর হচ্ছে আমি সেট করে ফেলতে পারবো। আমি মাউসের কার্সরটা ঠিক এইখানে রেখে পেজটা একটু রিলোড দিলাম। আচ্ছা, এইখানে আসলে পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়ে গেছে এই জায়গাতে। আসুন দেখাই আপনাদেরকে। আমি এই যে টেক্সটটা এখান থেকে হচ্ছে সরাই দিচ্ছি, আপনারা দেখেন, দেখা যায় আমি যখনই এই ক্লাসটা অ্যাপ্রুভ করতেছি, যখনই ক্লাসটা বসাইতেছি, ওই যে ইমেজটা যে হচ্ছে সেন্টার বরাবর আসতেছে এই টেক্সটের, এই যে মাউসের কার্সর রাখলে এখানে হচ্ছে আপনারা একটু দেখতে পারবেন ভালো করে। এই যে এখানে রাখলে এই ইমেজটা এই টেক্সটের এখন একবারে সেন্টার বরাবর রয়েছে, বোঝা যায়? ভাইয়েরা পুরা আমরা অনেক তন্ত্র মন্ত্র শিখলাম, এখন আমরা চলে যাব পরের পার্টে। এখন আমাদেরকে এটার অর্ডারিংটা সাজাইতে হবে। আমি চলে যাচ্ছি ট্যাবে। তো এটার অর্ডারিংটা ঠিক নাই, এখন এটার অর্ডারিংটা আমরা সাজাবো। তো যেটা বলছিলাম, ইমেজটাকে উপরে নিয়ে আসেন আর টেক্সটটাকে নিচে নিয়ে আসেন। তো এইটা কিভাবে করবেন? এটা করার জন্য দেখেন বাই ডিফল্ট অর্ডারিং ঠিক আছে, বাট এখন অর্ডারটা চেঞ্জ করতে হবে। বাই ডিফল্ট অর্ডারিং হচ্ছে ওর 1 আর ওর 2। তো ওকে বলে দিব 1, ওকে বলে দিব 2। আসেন কীভাবে বলবেন? এই কলামে আসবেন, কলামে এসে বলেন অর্ডার -1। একটু ভুল বলছি, ওকে 1 না, ওকে হচ্ছে 2 বানাইতে হবে, মানে ও তো হচ্ছে টেক্সট, এইটাকে 2 বানাইতে হবে। আর ওকে এসে এইখানে বলবেন অর্ডার 1, সেভ অ্যান্ড রিলোড। হয়ে গেছে। এই যে ইমেজটা আগে এই টেক্সট করে, তাই না? হয়ে গেছে। এবার একটু অন্যান্য স্ক্রিনও চেক করেন আসলেই কতটুকু হয়েছে। আমরা এইখান থেকে সরাসরি 1200 পিক্সেল একটা স্ক্রিনে চলে যাচ্ছি, মানে ডেস্কটপ স্ক্রিনে চলে যাচ্ছি। দেখেন এখানে উল্টাই গেছে। ডেস্কটপ স্ক্রিনেও এই যে দেখেন এইটা হচ্ছে আসছে পরে, এইটা আসছে হচ্ছে শুরুতে।
মানে মিডিয়াম বলেন, বড় স্ক্রিন, লার্জ স্ক্রিন বলেন, সব স্ক্রিনে এখন এই ফরম্যাটেই আসতেছে। এইটা হয়ে গেছে হচ্ছে 1, এইটা 2। তা আমাদের তো এমন হইলে চলবে না। বড় স্ক্রিনগুলোতে টেক্সট থাকার লাগবে হচ্ছে একটা পাশে, আর হচ্ছে ইমেজটা থাকবে হচ্ছে আপনার ডান পাশে। আর যখন হচ্ছে ওই মিডিয়াম স্ক্রিনে যাব, মিডিয়াম স্ক্রিনে হচ্ছে কী হবে, এই ইমেজটা থাকবে হচ্ছে আগে, টেক্সটটা থাকবে পরে। তেমন এটা কী করবো? এটা করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে অর্ডার 2 আসছে না, অর্ডার, এই অর্ডারের পরে আসে, এইখানে এসে এই অর্ডারটাকে আবার ঠিক করে দিতে হবে। কীভাবে ঠিক করবেন? বলবেন অর্ডার LG1। এটার মানে কি? এটা মানে হচ্ছে এলজি স্ক্রিনে সে হচ্ছে কি থাকবে, 1 থাকবে, মানে আবার আগের সিরিয়ালটাই এখানে বলে দিলাম। তো এই যে এলজি স্ক্রিন ধরে যে দিলাম, এটার বেনিফিট কি? এটা বেনিফিট হচ্ছে এলজি স্ক্রিনে 1, তার মানে এলজির উপরেগুলিতেও 1 থাকবে। আর এইখানে এসে বলবো এলজি স্ক্রিনে ওকে 2, মানে বাই ডিফল্ট ওদের যে নেচারটা ছিল সেইটা হচ্ছে ডিফল্ট রাখলাম, অন্যান্য স্ক্রিনের জন্য পরিবর্তন করে দিলাম। এটার জন্য হচ্ছে ওকে আপনার অর্ডারটা 2বার দিতে হবে। একবার অর্ডার 2 যে বলছেন, এই যে দেখেন, এই যে অর্ডার 2 বলছেন, এই যে অর্ডার 1 বলছেন, বাই ডিফল্ট ও সমস্ত স্ক্রিনে এখন ও 2, সমস্ত স্ক্রিনে ও এখন 1। কিন্তু আমাদের এলজি স্ক্রিনে আগেরটা আবার নিয়ে আসতে হবে, নাহলে লেআউট নষ্ট হয়ে যাবে। তো ওকে এসে আমরা বলবো এলজিতে তুমি 1 থাকবা, এলজিতে তুমি 2 থাকবা। যেহেতু এলজি দিয়ে ডিফাইন করছেন, এলজি এবং এলজির উপরেগুলোতে এই অনুপাতেই থাকবে। আর এলজির নিচের স্ক্রিনগুলোতে এখন থাকবে হচ্ছে নতুন এই ফরমেশনটা। সেভ, রিলোড। দেখেন তো ডেস্কটপ স্ক্রিনগুলো, এই যে 1024 গেলাম, ডেস্কটপ স্ক্রিনগুলোতে আগেরটাই আছে, বাট এবার আপনি এমডিতে যান এবং এমডির নিচে যত ছোট আছে ছোটোগুলোতে যান। দেখেন ইমেজ হচ্ছে আগে, টেক্সট হচ্ছে পরে। আমি 680-তে একটা পোস্ট দিচ্ছি, এটা হচ্ছে TinyOne GitHub লিঙ্ক। তো এটা একটু কালার করে দিচ্ছি। সেম এই টাইপেরই একটা পোস্ট জবাদ তুমি তোমার গ্রুপে দিবা। তো সবাই আপনারা আপনাদের যার যার গ্রুপের এই TinyOneটার GitHub লিঙ্কটা আপনারা কী করবেন, এই কমেন্টে সাবমিট করবেন। আপনারা আলাদা করে অন্য জায়গায় সাবমিট করলেও, অন্য জায়গায় সাবমিশন যেটা করছেন নতুন করে আবার TinyOneটা সাবমিট করবেন আপনারা প্রত্যেকে, মানে এই লিঙ্কে। এবং সেম এইখানে এইটার মতন করে আর একটা পোস্ট থাকবে, সেটা হচ্ছে স্কুল GitHub লিঙ্ক। এরকম করে হচ্ছে একটা কালার দিয়ে দিব, পোস্ট করে দেন। জবাব তুমি তোমার গ্রুপে এরকম করে 2টা পোস্ট দিবা, স্কুল আর একটা হচ্ছে TinyOneর জন্য। সবাই যার যার লিঙ্ক এখানে সাবমিট করবে। এগুলো ছাড়া কিন্তু কেউ সার্টিফিকেট পাবে না। আমরা এখন পরের পার্টে চলে যাচ্ছি ভাইয়ারা। পরের পার্টে এখন আমাদের কাজ কি, লেআউটগুলো এগুলো সুন্দর হয়নি, এগুলো এইভাবে দেখতে ভালো লাগতেছে মোটেও না, এটা সুন্দর করতে হবে। তো সুন্দর করতে যে প্রথমে আসেন ইমেজটাকে ধরি। ইমেজটা দেখে দেখেন তো কেমন মনে হচ্ছে ইমেজটাকে? মনে হইতেছে না একটা পাশে চেপে রয়েছে? ইমেজটা দেখেন তো অ্যাকচুয়ালি কিন্তু এই যে এইখানে যে কলমটা, একটা কলম নিয়েছিলাম, এই কলমের ভেতরে হচ্ছে ইমেজটা আছে। আচ্ছা আপনারা বলেন তো এমডি স্ক্রিনে এখন এই কলমটা কতটুকু জায়গা নিয়ে আছে বলেন আপনারা? বর্তমানে এমডি স্ক্রিনে এই কলমটা কতটুকু জায়গা নিয়ে আছে দেখি তো একটু বলেন তাড়াতাড়ি, বলেন না। এমডি স্ক্রিনে বর্তমানে ওই ইমেজটা কত কলম জায়গা নিয়ে আছে বলেন? এত সময় লাগতেছে কেন? খুব স্বাভাবিক, 12 কলম জায়গা নিয়ে আছে, কারণ আপনি তো এমডিতে ওকে কিছু ডিফাইন করেন নাই। আর কোনো একটা স্ক্রিনে যদি কিছু ডিফাইন না করি আমরা, সেটা 12 কলম হয়ে যায় না? এতক্ষণ লাগে কেন এটা বলতে? তো এটা 12 কলাম। তো এবার আপনারা বলেন তো 12 কলামে ইমেজটা ঠিক মতন বসছে কিনা দেখেন তো। 12 কলাম, এই যে এই পর্যন্ত এসে 12 কলাম, তো 12 কলামের ভেতরে ইমেজটা আসছে হচ্ছে ছোট্ট একটা জায়গা নিয়ে। মানে কি? মানে হচ্ছে ইমেজটা রেসপন্সিভ হয় নাই। তো ইমেজটা যে রেসপন্সিভ হয় নাই, এখন করণীয় কি? করণীয় হচ্ছে ইমেজে যাবেন, ইমেজ ফ্লুইড ক্লাসটাকে হচ্ছে টাটা দিয়ে এখানে W100 ক্লাসটা অ্যাড করে দেবেন। সেভ করে ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দেন। দেখা যায় এই যে ইমেজটা হচ্ছে এবার যে তার 12 কলমে পুরোপুরি সেট হয়েছে, দেখা যায়। কিন্তু এই যে ইমেজটা পুরোটা জায়গা নিয়ে আসলো, এখন আবার মনে হয় না যে ইমেজটা একটু বেশি বড় হয়ে গেছে? কী করা যেতে পারে? একটা কাজ করা যেতে পারে, আমরা ইমেজটাকে ধরতে পারি, ধরে ইমেজটাকে একটা মার্জিন, মানে লেফটে রাইটে মার্জিন দিয়ে একটু জায়গা কমাই দিয়ে ওকে আমরা চাইলে কন্ট্রোল করতে পারি। দেখেন এই হচ্ছে লেফটে রাইটে। তো আমি একটু এখান থেকে একটু দেখি কীভাবে করা যায়। এই যে দেখেন, আমি এই যে ইমেজের উপরে মাউসের কার্সর রাখতেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 50 পিক্সেলের মতন একটা হচ্ছে দুই সাইড একটা মার্জিন দিলাম। সো এই মার্জিনটা দেওয়ার ফলে এই লেফটে আর রাইটে কিছুটা জায়গা হচ্ছে একটা ফাঁকা জায়গা বসলো, ইমেজটা একটু ছোট হইলো,
মার্জিন দেওয়ার ফলে এখন কিন্তু হচ্ছে ইমেজটা ছোট হয়েছে, এখন কিন্তু একটু দেখতেও ভালো লাগতেছে। ভাইয়ারা এটা কি বুঝতে পারছেন আপনারা? এই যে এখান থেকে একটু মার্জিন দিছি। তো আপনাকে না এখন এই এমডি স্ক্রিন অনুপাতে এটাকে সুন্দর করে সাজাইতে হবে। আমাদেরকে গ্রাফিক ডিজাইনার কিন্তু এখানে দেয় নাই কোনো লেআউট, দেয় নাই এখানে কোনো কিছু লেআউট দিয়ে বলে দেয় নাই যে এইটাকে আমরা মোবাইল স্ক্রিনে কেমন রাখবো, বলে নাই। তো ও বলে নাই, ও দেয় নাই, ঠিক আছে, বাট আমার আপনার দায়িত্ব এটাকে রেসপন্সিভ ঠিকঠাক মতন করা। তো আমরাই ওইটাই হচ্ছে এখানে করার চেষ্টা করতেছি। সো আমি ওইরকম করে স্ট্যান্ডার্ড মেনটেন করে করেই সাজাচ্ছি। এটাই আপনারা ফলো করবেন এবং A to Z যা বলতেছি ওইভাবে কাজ করবেন। সো এই যে ধরেন হচ্ছে আমার বি ইমেজ, দুই পাশ থেকে কিছুটা মার্জিন দিলাম, ওর নিচে সরে আসলো। আচ্ছা, ইমেজটা এটা এখানে তেমন কিছু করা লাগবে, আরেকটা কাজ করা লাগবে। ইমেজের সাথে টেক্সট একবারে লেগে গেছে না, তাহলে আরেকটা কাজ করেন। সেটা হলো ইমেজের নিচে এসে ছোট্ট একটা হচ্ছে একটা মার্জিন বটন দেন, যাতে এই টেক্সটটা একটু দূরে থাকে। এখন কত মার্জিন বটন দিব? এখানে দেখেন প্যাডিং দেওয়া আছে 65 পিক্সেলের মতন, এমডি স্ক্রিনে 65 পিক্সেলের মতন প্যাডিং রাখছি, ওইটা আমরা কমাই নেই। তাহলে তার অর্ধেকের থেকে একটু বেশি বা কম, তাহলে এখানে আমরা রাখতে পারি হচ্ছে 30 পিক্সেলের মতন। একটা সিম্পল 30 পিক্সেলের একটা হচ্ছে এখানে কী করেন, একটা এই দেন 30। দেখতেছেন এই যে গ্যাপ আসছে, যে দেখছেন ইমেজের নিচে থেকে যে একটা গ্যাপ আসলো। ইমেজের পরটা মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন এই কোডটুকু কই যাবে? এটা যাবে মিডিয়া কুইরিতে, এটা কপি করে নিয়ে চলে যাবেন আপনার মিডিয়া ডট সিএসএসে। এবং মিডিয়া ডট সিএসএসে কোন স্ক্রিনে আমরা কাজ করবো? আমরা কাজ করবো হচ্ছে এটা এমডি স্ক্রিন। এমডি স্ক্রিনে এসে, ওটা তো হেডার ছিল, এটা হচ্ছে ব্যানার, এখানে লিখবেন ব্যানার স্টার্ট। ব্যানার এন্ড লিখতেছি না, এন্ড লেখার দরকার নাই, জাস্ট মিডিয়া করি তো এর জন্য এন্ড না লিখে এতটুকু পার্ট পরিবর্তন। খেয়াল রাখবেন পরিবর্তিত অংশ যতটুকু, পুরো কোড না, যতটুকু খালি পরিবর্তন করছেন ততটুকু হচ্ছে এনে মিডিয়া করতে বসাবেন। ওকে, একটু রিলোড দেই। এই ইমেজটার কাজ ডান। এবার আসেন এই টেক্সটটাকে নিয়ে একটু কাজ করতে হবে। দেখেন তো এটা লেফট অ্যালাইনমেন্টে রাখলে ভালো লাগে কিনা। না, এটা কী করা উচিত? এটা হচ্ছে সেন্টারে যদি করে ফেলি তাহলে একটু দেখতে ভালো লাগতে পারে। তো এইটাকে একটু ধরি, এই যে হচ্ছে পুরো বি টেক্সটকে ধরে এইখানে বললাম টেক্সট অ্যালাইন সেন্টার, সব দেখেন সেন্টার নিয়ে চলে আসছি। তো এখন সেন্টারে আনছি যে এটাও পুরোপুরি ঠিক হয়নি, এটাকে একটু ঠিক করতে হবে। এই প্যারাগ্রাফটাতে কিচ্ছু করার দরকার নাই, H1-এ আসেন। H1টা দেখছেন একটা যে হচ্ছে এই পাশে একটা মার্জিন আছে, যে এই যে মার্জিনটা এটাকে ফিক্স করতে হবে। এটা হচ্ছে 0 দিয়ে দেন, ঠিক আছে। এখন হচ্ছে টপে আর বটমে আছে একটা মার্জিন। আসেন দেখেন এটাকে কিভাবে ফিক্স করি। এখানে এই H1টা ফন্ট সাইজটা অনেক বড়, এটা দেখতে ভালো লাগবে না, তো এটাকেও একটু কমাইতে হবে। এখন নোট নেওয়ার সময় চলে আসছে। প্যাডিং আমরা কি করলাম এখানে, PADDING, নোট নেবেন এইভাবে। দেখেন প্যাডিং এটা রাখলাম হচ্ছে একটা প্যাডিং বটম 65, এমডিতেও 65 রাখতেছি, কিন্তু সম্ভবত আমরা হচ্ছে SM-এ যখন যাব তখন এটাকে আমরা হচ্ছে 60 করে দিব কমন রাখার জন্য ওই জায়গাতে। এটা একটা পার্ট। H1 যেটা আছে আমাদের, এই H1-এ হচ্ছে ফন্ট সাইজ কত, এখানে 48 পিক্সেল দেওয়া। তো এই 48 পিক্সেলটা আপনার ডেস্কটপ স্ক্রিনে ভালো লাগতেছে, কিন্তু 48 পিক্সেলটা এই ট্যাবে ভালো নাও লাগতে পারে, দেখে বড় মনে হতে পারে। তো ট্যাবে এসে ওকে আমরা 30 করে দিতে পারি, আর পরে আবার হচ্ছে মোবাইলে যখন যাব তখন আবার দেখতে পারি যে ওকে কত করলে ভালো হয়, তখন এটা হচ্ছে বসাবো। সো আমি একটু দেখেন এটা পরিবর্তন করে দিচ্ছি। এটা 48 আছে, তো এটাকে আচ্ছা এটাকে 35 রাখেন। আর এভাবে একটা লাইনে থাকলে দেখতে ভালো লাগবে না, তাহলে কি করা উচিত? তাহলে লেফটে রাইটে হচ্ছে গ্যাপটা বাড়ানো উচিত। দেখেন এখানে আমি একটু মডিফাই করতেছি, এই যে একটা হচ্ছে এই যে মাঝখানের যেটা মার্জিন, এটাকে ধরে হচ্ছে লেফট রাইটে একটা গ্যাপ দিব, দিয়ে এনি শিডিউল কথাটাকে শুধু নিচে রাখবো, এই যে এইভাবে রাখলাম। বাট তারপরে দেখছেন এই যে দুইটা লাইনের মাঝখানে অনেক গ্যাপ, কেন? লাইন হাইটের জন্য। এই যে লাইন হাইট হচ্ছে 70 পিক্সেলের জন্য এত গ্যাপ আসে, এই দুইটা লাইনের মাঝখানে গ্যাপ। সো লাইন হাইটটাকে কমায় দেন, 50 রাখেন এই স্ক্রিনে, এত বেশি দেওয়ার দরকার নাই। সো এখানে কোডিং কতটুকু পরিবর্তন করলাম, ফন্ট সাইজ কমাইলাম আর হচ্ছে লাইন হাইট কমাইলাম, এই যে এই জায়গাতে। আমি এগুলো একটু বসাই, নাহলে আমার মনে থাকবে না। সো আমি প্রথমে ব্যানার টেক্সটটাকে মডিফাই করছি। সো মিডিয়া ডট সিএসএসে যান, ব্যানার ইমেজের উপরে কিন্তু ব্যানার টেক্সটের পার্টটা, সিএসএস হায়ারার্কি খেয়াল রাখেন, টেক্সট আগে বসবে। টেক্সটের পার্টটা বসাইছি, এবার টেক্সটের পরে হচ্ছে পিতে কিছু করি নাই, এটা এই H1-এ কাজ করছি, এইখানে হচ্ছে H1-এর যে পার্টটা এটা কপি করে নিয়ে যাব, নিয়ে বসাইছি, কিন্তু সব তো লাগবে না, কতটুকু লাগবে, যতটুকু পরিবর্তন ততটুকু। লাইন হাইট পরিবর্তন করছি,
ফন্ট সাইজ পরিবর্তন করছি, মার্জিন পরিবর্তন করছি, এই যতটুকু পরিবর্তন করছেন ততটুকু রাখেন। সেভ, পেজে এসে একটা রিলোড দেন। দেখেন আস্তে আস্তে লেআউটটা দাঁড়ায় যাইতেছে আমাদের। এবার এই প্যারাগ্রাফটাকে ধরতে হবে, এই প্যারাগ্রাফটা 36 আছে, তো এত লাগবে না, 36টাকে একটু কমায় দেন, এত কইরেন না, এটা 30 রাখি আপাতত, দেখি পরে যদি আরও কমাইতে পারি। আর এইখানে দেখেন একটা বিশাল বড় লাইন, দেখতে ভালো লাগতেছে না। এইখানেও এসে একটা ছোট্ট কাজ করবো, সেটা হচ্ছে একটা মার্জিন, টপ বটমে 0, বাট লেফট রাইটে এসে লেফট রাইটে একটা মার্জিন দেন। এই যে লেফট রাইটে যে মার্জিনটা দিচ্ছি, এই মার্জিনটা দেওয়ার ফলে এই লেখাটাকে একটু কম জায়গা দিয়ে এইভাবে 2টা লাইনে ব্রেক করে ফেলবো, মানে 2টা লাইনে বানায় ফেলবো। তো এইখানে আপাতত আর কিছু চেঞ্জ করা লাগবে না, আর এই বাটনটাতেও কোনো চেঞ্জেস দরকার নাই। সো এই কোডিংটুকু কপি করেন এবং এইটা বসবে হচ্ছে H1 এর নিচে। সেভ, রিলোড। দেখেন ভাইয়ার উপরে এইটা হচ্ছে আমার মোবাইল স্ক্রিনের লেআউট। ওকে, উপরে তো হেডারটা আমরা আগেই গত ক্লাসেই কমপ্লিট করছি, এটা হচ্ছে আমার গেট স্টার্টেড বাটন সহ এই পার্টটা। এখন এইখানে আমরা কি করব, এবার এসএমএ চলে যাব। এসএমএর জন্য হচ্ছে 576 পিক্সেলের স্ক্রিনে এটাতে আমরা হচ্ছে কাজ করব। তো এখানে এমবিতে যে কাজগুলো করছি, মজার বিষয় হচ্ছে এটা কপি করে নিয়ে যদি আপনি এসএমএ বসায় দেন, দেখবেন আপনার অনেক কাজ হয়ে গেছে। হয়তো বা কিছুটা পরিবর্তন করতে হবে। আমরা আবার একটু যদি দেখি কী কী পরিবর্তন করতেছি আমরা কিন্তু কন্টেন্টের সাইজ পরিবর্তন করতেছি, একটু বড় ছোট করতেছি, বড় স্ক্রিনে বড় আছে, ছোট স্ক্রিনে একটু ধরে ধরে ছোট করাই দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। অ্যালাইনমেন্ট সেট করলাম, অর্ডার, স্পেসিং, মানে টপ বটমে স্পেসিংগুলো, প্যাডিংগুলো। ডিসপ্লে নিয়ে কোনো কাজ এখনও করিনি, এখানে আপাতত হচ্ছে ডিসপ্লে নিয়ে কোনো জায়গায় কোনো কিছু করার প্রয়োজন হয় নাই। ওকে, যতটুকু যেখানে যেখানে করতেছেন এটা নোট রাখেন, নাহলে কিন্তু মনে থাকবে না। এটা হচ্ছে আমরা রাখছি 48, আর হচ্ছে এই স্ক্রিনে রাখছি 35। তা আসেন আবার চলে আসছি আমরা এসএমএ একটু পেজটা রিলোড দিই। এসএমএ এইটা বসানোর পরে পেজটা রিলোড দিব, রিলোড দিয়ে এটাকে আমরা হচ্ছে চেক করা শুরু করব। এসএমএও এটা হচ্ছে বেশি বড় লাগতেছে। আমি কোড কই বসাইছি, আমার এই কোড কি ভুল জায়গায় বসাইছি? কোড ব্যানার টেক্সট ঠিক জায়গাতে তো বসাইছি, কিন্তু মনে হচ্ছে কোডিংটা, ও সরি, 576 হবে তো। হ্যাঁ, এই যে এখন দেখতে পাচ্ছি, ঠিক আছে, স্ক্রিন লিখতে ভুল করছিলাম তখন। আসেন এইখান থেকে চেক করা শুরু করি। প্রথমে ইমেজটা, ওকে, এই স্ক্রিনে 50-30 এটা যা আছে এটা রাখা যায়, এটা পরিবর্তন করার দরকার নাই। এখানে যা আছে এটা থাকুক, ইমেজে কিছু হাত দেওয়ার দরকার নেই। ইমেজের পরে টেক্সটে আসেন, টেক্সট অ্যালাইন সেন্টার থাকবে। H1 থেকে হচ্ছে কাজ করতে হবে কিছু। এই যে 160 পিক্সেলের যে বিশাল বড় একটা মার্জিন দিয়েছেন, এটা কমায় ফেলেন, এটা এখানে লাগবে না, এইটা এখানে কমান, 100 থাকতে পারে, বাকিগুলো দরকার নাই চেঞ্জ করার। ফন্ট সাইজটা একটু পরিবর্তন করলে ভালো হয়। ফন্ট সাইজটা আপাতত 30 রাখলাম। এসএমএ 30 রাখলে এইটা একটু 110 করে দেন। আর লাইন হাইটটা কমাইতে হবে, কারণ এখানে লাইন হাইটটা অনেক বেশি লাগতেছে। লাইন হাইটটা 30 করে দিলে বেশি কাছাকাছি হয়ে যায়, 45 রাখেন। ফন্ট সাইজ 30, লাইন হাইট ওকে। এই যে যতটুকু পরিবর্তন করলাম এটা চলে যাবে হচ্ছে নতুন মিডিয়া কোডিতে পরিবর্তন হয়, এই যে H1 আগে যে ভ্যালুটা বসাইছি ওইটাই কিছুটা জিনিস খালি পরিবর্তন করে দিচ্ছি। এইটা ঠিক আছে। এবার হচ্ছে প্যারাগ্রাফটা ধরেন, প্যারাগ্রাফটারও লেফটে রাইটে এত বেশি গ্যাপ দরকার নাই, ভালো লাগবে না দেখতে। 2টা লাইনে রাখেন, 50 পিক্সেল গ্যাপ রাখেন, 50। লাইন হাইট 30 থাকুক। সো প্যারাগ্রাফে পরিবর্তন হয়েছে এটা, জাস্ট 50। সেভ। এইটা এবার এই জায়গায় এসে একটা প্যাডিংয়ে একটু পরিবর্তন করতে হবে। প্যাডিংটা 65 ছিল, এটাকে হচ্ছে 60 করে দেন, এই যে নিচের এই প্যাডিংটা। তো এই কোডটা এসএমএ নিয়ে যে একটু বসাইতে হবে। কপি, সিরিয়ালে কই বসবে, সবার উপরে
ব্যানারে এখানে সবার উপরে, আর এগুলো লাগবে না, যেটা পরিবর্তন যতটুকু পরিবর্তন ততটুকু। সেভ অ্যান্ড রিলোড, ডান। এই তো মোটামুটি হয়ে গেছে, এসএমএল লেআউটটা ডান। এবার কলে আসেন, একবারে এক্সট্রা স্মল, দেখেন লেআউটটা দেখতে ভালো লাগতেছে না মোটেও, বাট আপনি এখানে যা করছেন এইটা নিয়ে যেই বসায় দেন কলে, দেখুন কাজ অনেকটা হয়ে গেছে, একটু মডিফাই করতে হবে। আসেন মডিফিকেশনগুলো করি। যেমন প্রথমে এই ইমেজটাকে, এই যে হচ্ছে লেফট রাইটে যে গ্যাপটা দিচ্ছেন এইটা এখানে দেওয়া যাবে না, কারণ এই স্ক্রিনে এত বেশি জায়গা নেই। সো লেফট রাইটে 0, বটমে 30 পিক্সেল থাকুক, সমস্যা নেই। সো এটা প্রথম পরিবর্তন 32 নম্বর লাইনে, এইটা 0, মাঝখানের গ্যাপটা। দ্বিতীয় পরিবর্তন হবে এই টাইটেলও এখানে লেফট রাইটে হচ্ছে 0, এখানে জায়গা নেই রে ভাই, লেফট রাইটে এখন হচ্ছে এই ফ্যাশন শো করার সময় নেই। এখানে যেহেতু জায়গা কম, লেফট রাইটে কোনো স্পেসিংই দিব না, টপ বটমে স্পেসিং যা ছিল তাই থাকবে। ফন্ট সাইজটা 30 পিক্সেল, লাইন হাইটটা আচ্ছা থাক, লাইন হাইট যা আছে তাই থাক। তাহলে এইখানে পরিবর্তন হলো শুধুমাত্র হচ্ছে কি 23 নম্বর লাইনে শুধুমাত্র এটা পরিবর্তন করে এটা হচ্ছে 0 বানাই দিচ্ছি। 0 থাকলে না পিএক্স বলার লাগে না, শুধু 0 থাকলেই হয়। ওকে, এইবার নিচের প্যারাগ্রাফটা, এই নিচের প্যারাগ্রাফে একই কাহিনী হবে। এখানে কোনো হচ্ছে মার্জিন ডাইরেক্ট হচ্ছে 0, এটা তো কোনো আরে ওই দিবেন, মার্জিন হচ্ছে ডাইরেক্ট 0। লাইন হাইট এটা 30 থাকতে পারে, এটা হচ্ছে 28 নম্বর লাইন, 28-এ ডাইরেক্ট 0। একটু দেখেন তো রিলোড দিয়ে কেমন লাগে এবার। এখানে গ্যাপ 60 থাকবে, প্যাডিং কম, প্যাডিং, হ্যাঁ প্যাডিং বাটন। দেখেন মোবাইল স্ক্রিন ডান আমাদের, এমনভাবে কাজ করতেছি মোবাইল স্ক্রিন হয়ে গেল। মোবাইলের এসএম ডান, মিডিয়াম স্ক্রিন ডান, ডেস্কটপ স্ক্রিন